আমার নাম ময়না। ময়না, তোমার বর্তমানে বয়স কত? 20 বছর। 20 বছর, ওকে। কোথা থেকে এসছো? চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ থানা। চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ থানা। ময়নাকে আসলে ময়নার বয়স 20 বছর, কিন্তু ওকে দেখে আসলে মনে হয় না। ওকে দেখলে মনে হবে যে ও আসলে 7-8 পড়ুয়া একটা মেয়ে, যে কারণে তুমি বলে সম্বোধন করছিলাম প্রথম থেকেই। ঠিক আছে, তুমি বলে যেহেতু তোমাকে বলে ফেলেছি, আমার মনে হয় আমি তুমি বলেই একটু কন্টিনিউ করি, কারণ কোনো সমস্যা নাই তো তোমার? ওকে, তো তুমি চাঁদপুর থেকে এসছো আজকে তোমার জীবনের গল্প বলার জন্য হ্যালো উইথ 920। তুমি হ্যালো উইথ 920 শোনো? কতদিন যাবত শোনো? এর আগে কয়েকটা শুনছিলাম যে রেকর্ডিং, কিন্তু যেদিন এবিসি রেডিওর 100তম পর্ব আবুল কালাম আজাদের জীবন গল্পটা প্রচারিত, তখন থেকে লাইভ শুনতাম। তো তারপরে যে কিছুদিন আগে 25শে মার্চ আমার ফোনটা চুরি হয়ে গেছে, তারপর থেকে শুনতে পারো না? শুনতে পারি না, আর এই ফোনটাতে শোনা যায় না, এটা হেডফোনের ইয়েটা নষ্ট। ওকে, ঠিক আছে। তো তুমি আজকে এসছো তোমার জীবনের গল্প বলার জন্য। তোমার জন্ম যেখানে, ওখানেই তো তোমরা থাকছো এখনো? ওকে, ঠিক আছে। তো শুরু করো একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে তোমার। আমি আমার নানা নানি থেকে একটু বলতে চাই। জি। আমার নানার বাড়িটা ফরিদগঞ্জ থানাতে। তো আমার নানা তখন ইয়েতে চলে যায়, ইন্ডিয়াতে চলে যায়। আচ্ছা। রাজস্থান। তো ওখানে গিয়ে ওনার পরিবার সহ ছিল, জায়গাটাকে কিনে। তো থাকার পর হয়তোবা দেশের প্রতি একটা টান, সেজন্য আমার নানা বাংলাদেশে এসে পড়ে। তো একজনের বাড়িতে থাকতো। ওই জায়গার পরিমাপ আমি যতটুকু জানি, আমার মা বলছে 9 কানি সম্পত্তি। ওই জায়গার কোনো মালিক ছিল না, জায়গাটা ফেলে রেখে চলে গেছে। আচ্ছা। তো নানা ওখানে থাকতো। আমার নানা মানুষের বাড়িতে কামলা দিত, গরু ছিল, মানে ধান খেতি এগুলা করতো। 3টা মেয়ে ছিল, বিয়ে হয়েছে। আমার মাকে যে বিয়ে দিছে, আমার বাবা কিন্তু, আজকে কথাটা আমি বলি, মানুষ বলে না পথ শিশু, এরকম একটা ছেলে। আমার বাবা রাজমিস্ত্রি কাজ করতো, বাবা ঢাকা থাকতো, আমার মা ঢাকা থাকতো। তারপরে চলে যায়। তো মা এটা ভাবছে যে তখন আমরা ছিলাম না, যে দেশে চলে যেতে হবে, কারণ মেয়ে হইছে, পড়ালেখার একটা ব্যাপার আছে, ওগুলো আমার মায়ের মাথায় ছিল। থাকার পর আমার আম্মা কি করলো, মানে দেশে যখন চলে যায়, ওখানে তো অনেক মানে জায়গা, তো মানে গরু ছিল, ছাগল ছিল, হাঁস মুরগিগুলো পালতো। আর আমরা যেখানে থাকি, এখানে এই জন্য জীবন গল্পটা আসলে বলা আসা, ওখানকার ওই মানুষগুলো ভালো না। আমরা আব্বু ঢাকাতে থাকতো, তখন তো কারেন্ট ছিল না। আমাদের বাসায় একটা রেডিও ছিল, ওটাতে আমার গান শুনতাম। কি করতো, লোকজন আসলে এটা ভাঙবে, এরকম মানে একটা নির্যাতন, হ্যাঁ, অত্যাচার। আমার মায়ের গরু ছাগল ওগুলো মেরে ফেলতো, দেখা গেছে হাঁস মুরগিগুলো মেরে ফেলে রেখে গেছে, আপনি কিছু বলতে পারবেন না, এরকম ব্যাপার। কোথায় তোমাদের? ফরিদগঞ্জে? হ্যাঁ, ফরিদগঞ্জ বাজার থেকে দক্ষিণে 3 কিলো। ওটা কি তোমার বাবার বাড়ির জায়গাতে ওখানে, নাকি তোমাদের? এখানে তো আমার নানা যেখানে থাকে, আমার আম্মু, হ্যাঁ, আমার আম্মু ঢাকা থেকে চলে গিয়ে ওখানেই গেছে। আচ্ছা, তো ওখানে এরকম হতো? হ্যাঁ, ওখানে এরকম হতো। আচ্ছা। তো আমি যেখান থেকে বলি, আমার ছোটবেলা, আমরা 5 বোন, আমি 4 নাম্বার, আর আমার 2টা ভাই হইছে, ওরা মারা গেছে। তো আমার জন্মের পর, আমি বুঝার পর, আমার যে একটা ভাই হয়, ওকে আমি দেখছি, সেটা আমার এখনো স্মৃতিতে আছে, স্মরণে আছে, যে ও যখন মারা যায়, আমার আম্মা যে কান্না করতেছে, মানে ওইটা এখন ওইটা আমার চোখের সামনে বাসে। তো ওখান থেকে আমাদের পড়াশোনা, মানে আমি বড়াপু থেকে একটু বলতে চাই, যখন 2000 সাল, তখন আমার বড়াপু ক্লাস 10-এ পড়ে। তুমি একটু সময় নাও, সময় নিয়ে আরাম করে বলো, এখন এতটা ভেঙে পড়ার কিছু নাই, জীবনের গল্প সামনে অনেক বাকি আছে। হ্যাঁ, বলো। তো আপু যখন 10-এ পড়ে, যেহেতু সে একটা 15-16 বছরের মেয়ে, এমনিতে সুন্দরী ছিল, অনেক ছেলেরা অনেক কথা বলতো, তো হয়তো বড় ভালো লাগছে। আমার পাড়ার একটা ছেলে, ওখানে যেহেতু আমরা থাকি, তো ছেলেটা ছিল বকাটে, কিন্তু ওই সময় থেকে না, মানে আমি একটা কিছু ফলো করতাম, যে আমার মা বাবা নানা ছিল, তখন আমার কেউ ওই ছেলেটাকে পছন্দ করতো না, কিন্তু আমার আপুর হয়তো বা পড়াশোনা করে, গার্লস স্কুলে পড়ে, একটু ভালো লাগতো। ছেলেটা ছিল বকাটে, বাজে একটা ছেলে, সারা পাড়া ফেরা বলতো যে অমুকের মেয়ের সাথে আমি ফ্রেন্ড করি, হ্যান করে। তো মানুষ এসে আমার মা বাবাকে বিচার দিত, আর মনে হচ্ছে একটা ছিচি একটা ব্যাপার ওই সময়টাতে। আচ্ছা। তখন আমি পড়াশোনা করি না, মানে স্কুলে ভর্তি হই না। তো আমি যখন স্কুলে ভর্তি হই না, তো ওই ছেলের মা কি করছে, একদিন আমাদের বাসায় আসে, তোমার ওই বড় আপুর? হ্যাঁ, এসে বলে কি, যে মানে তাদের কিন্তু সম্পত্তি আছে, আমাদের ওখানকার মানুষের সম্পত্তি বেশি, টাকা পয়সা থাকুক আর না থাকুক, তো বলে যে আপনাদের মেয়েকে আপনারা কন্ট্রোল করবেন। এই কথাটা শুনে আমার ছাত্র জীবনটা শুরু হয় নাই, কিন্তু আমি মনে হচ্ছে অনেক বড় একটা কষ্ট হয়েছে, যে একটা ছেলে কিন্তু
হয়তো আমার মা বলবে, যেটা আমার মা বাবাই পছন্দ করে না, যে আপনাদের ছেলেরা আমাদের মেয়েকে বিরক্ত করে, আপনাদের ছেলেরা আপনারা বারণ করেন, কিন্তু ছেলের মা উল্টা বিচার নিয়ে আসছে। জিনিসটা তখন আমার খুব খারাপ লাগলো। তো তখন আমরা তো 4টা বোন ছিলাম, তখন থেকে এমনিতে আমাদের ফ্যামিলি অবস্থা একটু খারাপই, যেহেতু আমার নানা ছিল, নানি ছিল, বাবা ছিল, বাবা শহরে থাকতো, তো আমি ছিলাম। তো আমার আপু যখন ফেল করছে ওই ছেলে সংগ্রহের ব্যাপারটা, হয়তো বা অনেক টেনশন ছিল ভিতরে, ফেল হয়। আমার মা কি করছে, ফরিদগঞ্জ মহিলা মাদ্রাসাতে আমার আপুকে আবার ভর্তি করায় ক্লাস 10-এ না 9-এ, আমার মনে নেই। আপু আবার ওখানে পড়াশোনা করে। তো আমার আপু টিউশন করতো, আবার ওই যে হেলথ বলে না, মাঠ পর্যায়ে কাজ করে, আমার আপু ওগুলো চাকরি করতো। তো ইতিমধ্যে যখন হয়, হয়তো বা ও আমার বাবার সৌভাগ্যের প্রতি, যখন ও হয় না, আমার বাবা প্রায় 1-2 মাস পরে হয়তো আসে, তখন আর কি দেখে। তো আমার মা বলছে ওকে পালক দেবে। তো আমার বাবা, এই কথাটা আমার মনে আছে, আমার বাবা একটা কথা বলছে যে আল্লাহ খুশি হয়ে পাঠাইছে, তাহলে আমি কেন খুশি হব। কাকে পালক দেওয়ার কথা বলেছে? আমার ছোট বোন ইতিমনি। মানে তোমার ছোট বোন যে ইতিমনি, ওকে পালক দেওয়ার কথা বলেছে? জানেন ভাইয়া, সবাই অনেক অপমান করে আমার বাবা মাকে। কেন অপমান করে? এই যে আমরা 5টা বোন খুব বাজে বাজে কথা বলে। তোমরা কি এখনো 5 বোন নাকি কোনো ভাই আছে? না, আমরা এখনো 5 বোন, কোনো ভাই নাই। প্রিয় শ্রোতা, আজকে যেই মেয়েটির জীবনের গল্প এখানে তুলে ধরছি, সেটা আসলে প্রান্তিক পর্যায়ের সমাজ, আমাদের দেশের একদম একেবারে প্রান্তিক পর্যায়ের সমাজের একটা ক্ষুদ্র একটা পরিবারের একজন প্রতিনিধি হিসেবে ও এসছে ওর জীবনের গল্প বলার জন্য। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আজকে ওর কথাটা, ও সেই চাঁদপুর থেকে এসছে কষ্ট করে, জার্নি করে, সবাইকে শোনার জন্য। এবং অনেক বেশি ইমোশনাল, সেটার পেছনে যথেষ্ট কারণও আছে। যদি একটু মনোযোগ দিয়ে শোনেন আপনারা ওর গল্পগুলো, তাহলে হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, তারপর তো আমার মা যে মানে পড়াশোনা করে নাই, তো ওই বিষয়টা হয়তোবা যে বিয়ে দিতে হবে এরকম কোন চিন্তা ভাবনা ছিল না আমার মায়ের। তো আমার মা যেহেতু আপু মেট্রিক পরীক্ষা দিয়েছে, 16-17 বছর হয়ে গেছে, একটা চিন্তিত ভাবে। তো আমার ছোট বোন হওয়ার পর আবার আম্মু ওই যে বললাম নানা গরু টরু ওগুলো রেখে গেছে, ওগুলা হাঁস মুরগি পালতো। তো বিভিন্ন এনজিও সংস্থা থেকে আবার মা কি করতো, যে লোন নিত, ওগুলা দিয়ে ওনাদের কিস্তিটা দিত। তো আমার তখন জায়গা যে কিনে 10 শতক আমার আম্মু জমি কিনে, এই জমিটা কেনার পর যে সমাজের মানুষও তাও ভালো চোখে দেখে না। তো আব্বু ইতিমনি যখন হয়, তখন আমার আব্বু ঢাকা থেকে একবারে দেশে চলে যায়। আমি ক্লাস 1-এ ভর্তি হই, কিন্তু 1-এ ভর্তি হয়েছি, কিন্তু কিছু পারি না পড়াশোনা, যে সর্বর্ণ ব্যঞ্জন মূল্য গুলো কিছু পারি না। তখন কারেন্ট ছিল না। তো আমরা সন্ধ্যাবেলায় কি করতাম, পাটি বিছে হারিকেন জ্বালিয়ে মানে পড়তাম। আমার বাবা বসতো, বাবার কোল যেটাকে বলে, ওখানে আমি বসতাম। আমার বাবা হাতে ধরে, আমার বাবা ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছে, আমার বাবা আমাদেরকে ওই সময়তে পড়াইছে। তো ওই যে কৃষি কাজটা আমার নানা মারা যাওয়ার পর আব্বু করতে পারে না। আমার আব্বু শুধু জীবনে একটা কাজই করতে পারে, আর কিচ্ছু পারে না, যে একটা গাছে উঠবে, একটু সাইকেল চালাবে, কিচ্ছু পারে না। আমার আপু, মেজ আপু, আমার ছোট আপু, বড় আপু টিউশন করতো, দেখা গেছে মানে যেটাকে রোপণ করতে হয় না, ওরা নিজেরা করতো, বাঁচতো, ধান পাকলে কেটে বাসায় নিয়ে আসতো, সবকিছু ওরাই করতো। আর আরেকটা কথা বলি, আমার ছোট আপু ও কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী। তারপর আমার আম্মু চিন্তা করছে, যেহেতু আমরা 5টা বোন, থাকার জন্য মানুষের বাড়িতে থাকবো কেন, নিজের তো এখন জায়গা হয়েছে, তো ওখানে একটা ঘর করি। তো ঘরটা কিন্তু একবারেই করতে হবে। তো আমার আম্মু চিন্তা করলো, তো ঘর না করে তাহলে ইট টেনে আস্তে আস্তে আর কি একটা বাড়ি করি। আমার আম্মু ছিল, তো ওই বাড়িতে থাকতাম, কিন্তু ওই বাড়িতে থেকে ওখানে বাড়িটা আর কি করা হতো। নানা ছিল না, ছোট আপু আর মেজাপু তো পড়াশোনা করে না, তখন আমি একমাত্র পড়াশোনা করি। আর ছোটবেলা থেকে না ভাইয়া আমি ছবি দেখতাম, আমরা সবাই বোন সবাই ছবি দেখতাম। তখন কারেন্ট ছিল না, তো ওই ভাড়া দেয় না ভিডিও ক্যাসেট, এরকম এনে দেখতাম। তো ওগুলা তো ভাড়া আনতাম অন্য মানুষের দোকান থেকে, এলাকা সব মানুষ এসে এগুলা ভাঙবো, এরকম একটা অত্যাচার যেটাকে বলে। তো আমি যখন ক্লাস 2-এ পড়ি, তো আরেকটা বিষয় কি, আমরা যেখানে থাকি হয়তো বা 2-1জনের সাথে কথা বলি, মেয়ে মানুষ বা ছোটবেলা থেকে ওই ছেলেটার কারণ থেকে আমরা কোনো ভাই বোন মানে অন্য পাড়ার যে ছেলে থাকে মেয়ে থাকে আমরা কিন্তু মিশি না, কথা বলি না,
কেন মিশো না? মিশে না, যেহেতু মানুষ কথা বলে একটা খারাপ বিষয়, মানে তোমাদেরকে সেভাবে মানে হ্যাঁ। সমাজের মানুষ মনে করে না, একটু আলাদা চোখে দেখে, সে আলাদা কারণে সবার চোখে সাথে মিশতে দেখে। পারো না। হ্যাঁ, আচ্ছা। সে কারণে মিশি না। তো আমি যখন ক্লাস 2 এ পড়ি, তো আমার বাড়ির পাশের একটা ছেলে, তো তার বয়স ছিল তখন 25 থেকে কি 26 এরকম। তো আমি যেতেছি 2 এ পড়ি, তো ফ্যান পরে বা গেঞ্জি পরে যেভাবে পারি ওইভাবে যাই। তো একদিন আমাকে ডাক দিছে, তো ডাক দিছে যেহেতু পছন্দ করি না, কথা বলি না এলাকার লোকজন, ওরকম একটা ভিতরে একটা ইয়া। তো ডাকছে, আমি শুনি নাই, শুনে দেখে থাপ্পা মেরে আমার হাতটা ধরে বলে, তোর আমি ডাকছি শুনিস নাই কা? তা আমি বলে হাত ছাড়ো, বলে না ছাড়লে কি করবে? তো কেননা চোখে মুখের দিকে তাকে কিরকম একটা আমার কাছে খুব খারাপ লাগলো, আর ও ছাড়ে না। আমি না তখন কি করছি, যত জোরে পারছি তত জোরে একটা কামড় দিছি। তখন আমার নিজের কাছে একটা ভয় পেলাম, ও হায় ওই কে এখন আমার বাপ মায়ের কাছে বিচার দিবে, আমি তো ওর সাথে এরকম একটা কাজ করছি। আমার নিজের কাছে তখন আমার নিজের মন নিজেকে আমাকে এটা বলছে যে ময়না তুমি একটা প্রতিবাদ করছো। তো পড়াশোনা করি 2000, এভাবে কষ্ট ছিল যে দেখা গেছে তখন যে বলে না যে একবেলার খাবারটা 2 বেলা ভাগ করে খাই, এরকম হয়তোবা খেয়ে থাকছি। ওই যে একটা মানে খাওয়ার মতো খাওয়া না, সেটা যে পেটে খিদা ছিল, কিন্তু আমরা বাপ মাকে বলি নাই, কারণ আমরা চোখে দেখতেছি বাপ মার করার কিছু নাই। তো 2005 সাল তখন আমি ক্লাস 5 এ পড়াশোনা করে, আমার ছোট বোন ইতিমনি ওকে আমার আম্মু নিয়ে যায় ক্লাস 1 এ ওকে ভর্তি করায়। তো ইতিমধ্যে পড়াশোনা অনেকটাই ভালো ছিল, যে ও এতটুকু ছোটবেলায় স্কুল যাইতো, যে ও আমার মা মানে স্কুল থেকে এসে ও আমার মায়ের দুধ খাইতো, মানে এত ছোটবেলায় যেত, স্কুলের প্রতি অনেক আগ্রহ ছিল। তো পড়াশোনা করতো, ও যখন ওর রুল নাম্বার সবসময় 2, 3 এরকমই ছিল প্রাইমারিতে। তো আমি 2005 সাল ক্লাস 5 এ ইতিমধ্যে ক্লাস 1 এ। তো ঘরে তো 5টা বোন, বাবা কাজ করতো, আর আমার আম্মু তো সংসার দেখাশোনা করতো। তো এই জিনিসটা আমার মা কেন জানি মনে হলো যে বড় মেয়ে বিয়ে দিতে হবে, তো অনেক লোকদেরকে বলতো যে একটা ভালো প্রস্তাব এনে মেয়ে বিয়ে দিয়ে দেবো। তো যখন আমার আপুকে দেখতে আসতো, যখন দেখতো পাড়ার মানুষে এই লোকগুলো আমাদের বাসায় ঢুকে, এলাকার মানুষ সব মানুষ রাস্তায় দাঁড়ায় থাকে। হ্যাঁ, দাঁড়ায় থাকে কি জন্য দাঁড়ায়? বদনাম করবে, এই মেয়েটা ভালো না, এরা ছেলেদের মতো কাজ করে, বিলে নামে, এরকম। এরা মানুষের বাড়িতে ছিল, আমরা এখন নিজের বাড়িতে আছি, নিজের জায়গায় আছি, কিন্তু সেটা কেউ মনে করে না। আর আরেকটা বিষয়, যখন আমার আম্মু বাড়িটা করে, আমার আম্মুর বাড়িটা করতে কিন্তু অনেক টাইম লাগছে, 5 এসে থাকে, এখনো বাড়ির একটা ওয়ালে প্লাস্টারে হয় নাই, তো থাকি। কিন্তু ওখানে এলাকার মানুষের একটা আপত্তি ছিল, এই জিনিসটা করতে পারবে না, মানে আমাদের ঘরটা করতে পারবে না, আমরা গরিব মানুষ, টিনের ঘর করব। কিন্তু আমার আম্মু টিনের ঘর করার মতো সামর্থ্য নেই, এই জন্য নাই, সেটা একবারে করতে হবে বেড়াটেরা। কিন্তু যদি ইট দিয়ে করে, আমার আম্মু দেখা গেছে একটা রুম করলো, একটু রেখে দিল, এইভাবে করলো বিষয়টা। আমার আম্মুর টার্গেট ছিল এরকম। তো হলো, তো আপুর বিয়ের জন্য অনেক প্রস্তাব আসে, তো ভালো মন্দ তো সব জায়গায় থাকে। তো আসতো, আসার পর ছেলেরা আসতো, আমার আপু সুন্দর ছিল, আমার আপু এমন কিছু নাই যে সে পারে না, মানে এমন কোন কাজ নাই যে সে পারে না, হাতের কাজ থেকে শুরু করে সব পারতো। তো পড়াশোনা করতে পারে নাই, যেহেতু আমরা দরিদ্র ছিলাম সে কারণ। তো আসতো, এসে বলতো যে 2 লাখ টাকা দিবেন, কেউ এসে বলে ফার্নিচার দিবেন, মেয়ে সাজাই দিবেন, স্বর্ণগয়না। আর আম্মু তো জানে আমরা খাইতেই পাই না, দিমু কই থেকে, এরকম একটা বিষয়। তো আমার আম্মু না করতো, কিন্তু এসে বলতো মেয়ে পছন্দ হয়েছে তো দিয়ে দেন। কিন্তু আমরা তো ভিতরটা জানি যে আমাদের নাই, দিমু কই থেকে। তো একটা পরে আমি 2006, তো আমি ক্লাস 6 এ ভর্তি হই গার্লসে। যেদিন স্কুল ভর্তি হই, আমার বাবা আমাকে নিয়ে যেতে পারে না, আমি নিজে যাই ভর্তি হই। তো ওখানে যখন ভর্তি হয়, আমার মানে ওখানে 250 জন স্টুডেন্ট, আমার সিরিয়াল নাম্বার ছিল 109 ভর্তির পর। ক্লাস 6, 2006 সাল। তো স্কুল থেকে এসে একদিন দেখি যে আমার আম্মা খুব কান্নাকাটি করতেছে। আমি পর্দার আড়াল থেকে মানে আমার আম্মাকে দেখতেছি উকি মারি, কিন্তু আমার আম্মা কাঁদতেছে, চোখের পানিটা মুছতেছে, আমাকে কিছু বলে নাই। তো
এর ভিতরে কি হয়, একটা লোকের সাথে যে মানে আগে কোনো পূর্ব পরিচিত ছিল না বা চিনতাম না, ঘটনার মাধ্যমে আমার আপুর বিয়ের কথাবার্তা হয়। ছেলেটা যে রেজিস্ট্রি অফিস আছে না, সরকারি চাকরি করতো। তো আমার আম্মু, ছেলেটা একটু বয়স্ক ছিল, কিন্তু আমার আম্মু শুধু চাকরিটার জন্য ছেলেটাকে পছন্দ করে। এখন বিয়ে হবে না, ওনার একটা অভিযোগ দিছে, মেয়ের তো ভাই নাই, বিয়ের পর কি দেখাশোনা করবে। ওকে। তো সে কারণে আর আমার বড় আপুর বিয়েটা হয় না। আচ্ছা। তো আপু আগের মতো ছিল। তো 2006টা শেষ হয়। তো আমি যখন ক্লাস 7-এ পড়ি, 7-এ আর কি উঠি, তো ভর্তি পরীক্ষার পরে না আমি একটা টার্গেট দিছিলাম যে আমি ভর্তি পরীক্ষা হয়েছে, রুল নাম্বার 10-এর ভিতরে থাকবে, এরকম একটা চিন্তা ভাবনা করলাম। কিন্তু তখন আমার রুলটা মানে 10-এর ভিতরে হয় নাই, আমার রুলটা 20 হয় তখন। আর যখন আমি 7-এ উঠি, 20 থেকে ভাবছি কমাবো, আরো 4 বেড়ে গেছে। ওকে। তো পড়াশোনা ছিলাম, কিন্তু আমি যে এখন যে আমার 20 বছর, কিন্তু আমি অনেক ছোটখাটো। তো তখনও ক্লাস 7-এ ছিলাম, আর আমাকে অতটা বোঝা যেত না যে আসলে আমি কোন ক্লাসে পড়ি বা একটা কিছু। তো বেশিরভাগ হেঁটে যেতাম স্কুলে, 4 কিলোমিটার দূরে স্কুলটা হেঁটে যেতাম। বর্ষাকালে প্রচন্ড সমস্যা হতো, ধান ক্ষেতের আইল যেটাকে বলে, ওখান দিয়ে স্কুল যেতাম। তো একদিন কি করছে, আমি কথাটা আমার আপুদের কাছে শেয়ার করছি, তখন সাহস পাই নাই করার জন্য। 3টা ছেলে ছিল মোটর সাইকেলে, তা আমি তো হেঁটে যেতেছি, একটা ছেলেকে বলতেছে এ মেয়েটাকে ধর, এখন আরেকটা বলতেছে না। তা আমি কি করছি, ওইটা শুনে আমি বুঝতে পারছি যে ওরা আমাকে কথাটা বলছে। আমার বুঝার একটা কারণ ছিল, আমি ছোটবেলা থেকে অনেক বাংলা ছবি দেখছি, কিন্তু আমি এই জিনিসটা তখন নোটিস করছি যে টিভিতে হয়তো বা ছবিতে কিছু দেখায় না, কিছু বুঝায় না। ওই যে মেয়েরা সুইসাইড করে না, আত্মহত্যা করে, এই জিনিসটা খুব আমাকে তখন খুব কষ্ট দিত যে কেন। এই জিনিসটা আমার জানার খুব আগ্রহ ছিল তখন থেকে। আমি খুব ভয় পাই, প্রথম জীবনের একটা আতঙ্ক। আমি স্কুল থেকে আসি, তারপর তোমার ক্লাস 6-এ পড়ার সময় ঘটনা ঘটে? না, আমি তখন 7-এ পড়ো। আচ্ছা। 7-এ উঠি, তারপর থেকে স্কুল যাই না। আমি ভাবছি বিষয়টা সবার কাছে শেয়ার করবো, কিন্তু তখন সাহস পাই না, শুধু একটা কারণে, আমার ভাই বোনদের বিয়ে হয় না। মানে তাদের কাছে না আমার খুব মানে লজ্জাবোধ কাজ করতে এই জিনিসটা বলার জন্য। তো যখন 2007 সাল ফেব্রুয়ারি মাসে 17 তারিখ, তো আমার আপু বিয়ে ঠিক হয়, বড় আপু বিয়ে ঠিক হয়। মানে ছেলেরা আমাদের থেকে হয়তো একটু গরিব, শুধু একটা কারণ, ছেলেটা আমার আপুকে যৌতুক ছাড়া বিয়ে করবে, এবং এই কারণেই তোমার আপুর সঙ্গে বিয়েটা ঠিক হলো? হ্যাঁ, বিয়েটা ঠিক হলো। ছেলেটা মানে ভালো ছেলে, ওরা গরিব থেকে কি হয়েছে, কিন্তু ওরা যৌতুক নেবে না, আমার আপুকে এমনিতেই নেবে। আচ্ছা। তো 2007 সালে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ আমার আপুর বিয়ে হয়। তো বিয়েটা না আসলে তখন বুঝতাম না, যে আমার মাকে জিজ্ঞেস করছি যে বিয়েটা কেন। তো আমার আম্মা শুধু একটা কথা বলছে, আমরা যদি মারা যাই তোমাদের দেখাশোনা কে করবে। তখন আমি ওই সময়টা ভাবতাম যে আমি পড়াশোনা করব, ভালো একটা চাকরি করব। তো আপুর যখন বিয়ে হয়, তখন আপুর ওই যে মেয়ের সাথে দিতে হয় না, তো আমি যাই। যাওয়ার পর ছোটবেলা থেকে তো ছবি দেখছি, দেখি কি আমার আপুকে একটা পার্টি পিছে মাটিতে শুইতে দিস। আমি তো মানে এটা দেখে এত কান্নাকাটি করতেছি। ছবিতে দেখছি যে কত সুন্দর করে সাজায়, সেটা মানে আমি কল্পনায় বাঁচি, সবকিছু ওরকম ভাবতাম। তো দেখে এত খুব কান্নাকাটি করছি যে আমার আপু মাটিতে শুইছে। আমরা 5টা বোন একটা খাটে ঘুমাইতাম। গরিব ছিলাম, কিন্তু ল্যাপ তো সুতরাং কোনদিন ঘুমাই নাই। তো আমি আপুর বিয়ের পর ওই বছরটা আর পড়াশোনা হয় নাই। পড়াশোনা হলো না? ওই যে জিনিসটা আমি ভয় পেয়ে না আর স্কুল যাই নাই। মানে ওই যে তোমাকে একদিন হোন্ডা থেকে এক ধরনের রিকটিস করলো, তারপরে তুমি আর যাওনি? হ্যাঁ, আমার মনের ভিতরে কেন একটা ভয় ছিল। ওটা হচ্ছে মেইন হাইওয়ে সড়ক, একবার ওটার উপর দিয়ে আমরা যদি কখনো ধরে বা কোনো কিছু করে। তাছাড়া হাইওয়েতে আমি বেশি একটা যেতাম না, মানে ওই যে কাঁচা রাস্তাটা থাকে না, ওই দিক দিয়ে যেতাম, এরকম আর কি। একটা ভয় ছিল ভিতরে যেন। আচ্ছা আচ্ছা। তো স্কুলটা 2007 সালে আমার আর ক্লাস 7-এ পড়াশোনা হয় নাই।
তো ইতিমধ্যে তো তখন পড়ে, আর বাকি 2 বোন পড়ে না, সংসারেই থাকে। বড় আপুর বিয়ে হয়েছে। বড় আপুর যখন বিয়ে হয় তখন আমাদের অবস্থাটা অনেকটাই খারাপ, কারণ আপু তো অনেক টাকা মানে টিউশন করতো। তো আপু যখন আমার আপু বাসা গিয়ে লোক মানে বাচ্চাদের পড়াইতো, অনেক বাসায় এসে পড়াইতো। ওই জিনিসটা দেখে যে আমার মনে হতো যে আমি পড়াবো, মাস্টার হবো। আর বাবা যখন প্রথম হাতে করে শিখায় তখন আমি ওইটাই ভাবছি যে বড় হলে মাস্টার হব। তো আপু চলে যাওয়ার পর ফ্যামিলির অবস্থাটা একটু খারাপ, যে কারণ সে তো আর আর্ন করছে না। হ্যাঁ, আপু চলে গেছে এই বিষয়টা। তো এখন আমি আর পড়ি না, কিন্তু আমার ভালো লাগে না। 2007 যখন শেষ, যখন 8 সাল এসে তখন আমি কি করি, আবার কি স্কুল ভর্তি হই না, মাদ্রাসাতে ভর্তি হই। বাসায় থাকতে ভালো লাগতো না। তো এরকম পড়াশোনা করি। তো ফ্যামিলির অবস্থাটা অনেকটাই খারাপ ছিল, যে আমার বাবাও মানে অসুস্থ। আর একটা কথা বলি, আমার বাবা কিন্তু স্মোকিং করতো। আচ্ছা। তো বাবা যে টাকা রোজগার করে ওই টাকা দিয়ে আসলে আমাদের চলাফেরা সবকিছু মিলে অনেক কষ্ট। তো পড়াশোনা যখন করি, তো ওখানে যখন ভর্তি হই আমি মনে হচ্ছে যে জীবনে প্রথম অনেক খুশি হয়েছে, যে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছে। আমি এত হাসি খুশি ছিলাম না। আমার সাথে ওখানে সবাই মিশতো, কথা বলতো, স্যাররা মিশতো। আমি একজন টিচার কি করতো, আমাকে মানে কথা বলতো, আম্মু করে কথা বলতো, ভালো আছো, কি খাইছো, এরকম। তো যখন পড়াশোনা করি উনি কি করতো, যে আমরা বসতাম, তো ছেলে মেয়ে ছিল 5 জন একটা বেঞ্চে বসতাম। অনেক সময় পাশ দিয়ে এসে বসে কি করতো, কান্দের উপরটা হাতটা উঠাই দিত। ছেলেরা না মেয়েরা? আমার টিচার তুলে দিত। হ্যাঁ, তো উনি এরকম আমাকে জিজ্ঞেস করতো যে ময়না কি খাইছো, কেমন আছো, ভালো আছো কিনা। কিন্তু আমি না ছোট তো ওই জিনিসটা বুঝতে পারি না। কিন্তু একদিন আমার মনে হলো উনি যে আমাকে এভাবে টাচ করে, উনি তো কিছু একটা ফিল করে। মানে কেন মনে হলো তোমার ওনার টাচের মধ্যে এরকম কোনো কিছু ছিল? আমার মনে হচ্ছে ওনার যে ভাবভঙ্গি, চেহারাটা কেমন জানি একটা ভাব। এটা কি মানে ক্লাস সবার মধ্যেই করতো নাকি আলাদা করে? না না, মানে উনি কি করতো, আমি বসতাম, তো আমরা তো 5 জন বসতাম, তো অনেক সময় সাইডে বসি। তো আসলে এরকম মানে একজন বলে একটু চাপতো, সাইডে বসতো, বসে এরকম হাতটা উঠাই দিয়ে আর কি কথা বলতে, কেমন আছো, ভালো আছো নি, ভাত খাইছো নি, বাড়ির সবাই কেমন আছে, হ্যান তেন, মানে এগুলো জিজ্ঞেস করতো। তো অনেকদিন করতো। করার পর আমার এই জিনিসটা কেন জানি মনে হলো, যেহেতু আমি ভয় পাই, যে আমার মনে হলো উনি কিছু একটা ফিল করে। তো আমি মাঝখানে বসতাম, আর একটা মেয়ে ছিল, তো আমার বান্ধবী ছিল। তো আমি বিষয়টা ওকে শেয়ার করার পরে বলি যে আমার কাছে না ওনাকে ভালো মনে হয় না। তো আমি জানি না উনি এই কথাটা শুনছে কিনা। তে উনি যখনই কানে পৌঁছাইছে কিনা সেটা তো আমি জানি না। যখনই ক্লাসে আসতো না সবার আগে বলতো ময়না তুমি পড়া করো। আমি যদি না পড়তাম তাহলে মানে মাই মনে হচ্ছে উনি কেমন একটা রাগ আমার উপরে, জেদ, ওনার এরকম একটা ক্ষোভ, আমাকে বেশি মারতো। ময়না রয়েছে আজকে এখানে জীবনের গল্প বলার জন্য। প্রিয় শ্রোতা, আপনারা ময়নাকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফিরে আসছি ঠিক 4 মিনিট। হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। 4 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, আগামী শনিবার বেলা 3টা থেকে আমার নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে, নাম জননী। আশা করছি আপনারা শুনবেন এবং আপনাদের ফিডব্যাক জানাবেন। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ওকে ময়না, হ্যাঁ তারপর? তো আমি উনি তো একটা আমার
উপর ক্ষোভ ছিল সেটা আমি তো জানি না। তো আমার না ওই সময়টা জ্বর হয়, অনেকদিন স্কুল যেতে পারি না, 15-16 হবে, তো যেতে পারি না। তা আমি একটা দরখাস্ত নিয়ে যাই যে অসুস্থ থাকার কারণে আসতে পারিনি। তো উনি যেহেতু আমার মানে প্রথম ক্লাসটা উনি নিত, তা আমি ওনাকে এটা দেই, দেওয়ার পর উনি বিশ্বাস করতে চায় না। তা আমি বলি যে আপনি আমার বাসায় খোঁজ নেন, জিজ্ঞেস করেন, আমার আম্মাকে জিজ্ঞেস করেন যে আমি অসুস্থ ছিলাম। তো ওনার মনে হচ্ছে কি, যেহেতু উনি আমাকে পছন্দ করেন, এখন ওনার মনে হচ্ছে আমি ওনার সাথে তর্ক করি। উনি আমাকে বলে বেয়াদব মেয়ে, তর্ক করো, এটা বলে আমাকে মানে। তো আর প্রথম গেছি তো 15-16 দিন, আর পড়াও পারি না। ওনার একটা জেদ ছিল হয়তো বা আমাকে একটা অপমান করবে বা মারবে। তো আরো 2টা ছেলে ছিল, আর একটা মেয়ে ছিল, যত সম্ভব মেয়ে ছিল। কি করে আমাদেরকে পড়া পারি না, তারপর অনুপস্থিত, সে কারণে ইয়ে করে কান ধরায় না, উপত করে হাঁটুর নিচ থেকে হাত উঠে কান ধরে না, ওরকম করে। হ্যাঁ, করার পর আমি দিতে চাই না, ওরা দিয়ে ফেলছে, কিন্তু আমি মনে হচ্ছে আমি লজ্জা হইতেছি, আমার খুব শরম লাগতেছে, আমি দিতে চাই না, দিয়ে পরে আমাকে মারে, তারপরে আমাকে দেয়। আমি যখন ওই উপর করেছিলাম না, তখন আমার মনে হচ্ছে যে আমি স্কুল তো দূরের কথা, মরে যাবো, মানে আমি এতটা লজ্জা পেয়েছি। হ্যাঁ, এত লজ্জা হয়েছে, আমি মরে যাবো। আমি কি করছি, আসার সময় এত কাছে আমি নিজের সাথে নিজে অনেক কথা বলছি যে মানে তুমি কেন মরবা, কারণ এই টিচারটা খারাপ, কিন্তু অনেক ভালো টিচার আছে। কিন্তু আমি ওই ওখান থেকে আসা পড়ছি, এখান থেকে আসা পড়ছি, এখানেও আর স্কুল যাই না, মানে মাদ্রাসা যাই না, একবারে পড়াশোনা টোটালি বন্ধ, মানে এসে পড়ছি। তো আসার পর আমার আম্মা চিন্তা করছে তাহলে মেজাফুকে বিয়ে দিয়ে দেবে, এটা চিন্তা ভাবনা ছিল। তো যেহেতু সংসারের কষ্ট, তো আমরা পুরো একটা ছেলের সাথে দেখতে আসে, বিয়েটা ঠিক হয়। যে এমন কি হয়েছে যে হাট বাজার করা হয়ে গেছে, মাছ মাংস কিনে হয়েছে, ওনারা ফোন দিছে যে বিয়ে তো হবে না। কেন হবে না? মেয়েকে স্বর্ণ দিতে হবে, ফার্নিচার দিতে হবে, হ্যান ত্যান 100 কথা। তা আমার আম্মা ওখানে আর আমার ফুল বিয়ে দেয় না, অনেক লস হয়ে গেছে তখন। সেই সময় তো তোমার বাবা কাজ করে? তো বাবা কাজ করে, কিন্তু আমার বাবা 1-2 দিন করে, আব্বার দেশে কাজ থাকে না, দেতাবু দেশে থাকে, আমি স্কুল যাই না। তা আমি ভাবতেছি যে আমি কারো বাসায় যেয়ে কাজ করব। তা আমি একজনের বাসায় চলে যাই, আমাদের ওখানেই। তুমি পড়াশোনা বাদে বাসায় কাজ করা শুরু করলে? হ্যাঁ, কারণ ওখানের বিষয়টা হচ্ছে যে আমার একটা কিছু খারাপ লাগতো, আমি সব কাজ করতে পারি, কিন্তু কেউ যদি বলে আমাকে মশারিটা লাগাই দেয়, আমার বিরক্ত। ওনাকে আমার মশারিটা পর্যন্ত লাগিয়ে দিতে হইতো, মানে এরকম সবকিছু। উনি আমাকে ওনার মেয়ের বাসায়, ওই বাসায়, সেই বাসায় পাঠাইতেন, ওনাদের আত্মীয় স্বজনদের বাসায়। তো একদিন কি করছে যে উনি আমাকে একটা কাজে একটা ডাক ব্যাংকে পাঠায় ওনাদের, হ্যাঁ, যে বিদেশ থেকে মনে টাকা আসছে ওইটা আর কি দেখার জন্য। আমাকে একটা কিছু ওনারা বিশ্বাস করতো, বিশ্বাসের ভিতর আমি একটা কিছু খুঁজে পাই কি, ওনারা কিন্তু আমাকে ট্রাই করতো, জায়গায় জায়গায় টাকা ফেলে রাখতো, এই জিনিসগুলো আমি ফলো করতাম। তো দ্বিতীয়ত হচ্ছে আমি যখন ওই ডাক ব্যাংকে যাই, আমি যাওয়ার সময় দেখে গেছি যে একটা পাগল বসে আছে রাস্তাতে, মেয়ে পাগল, বয়স্ক। আসার সময় দেখতেছি ওখানে 2টা ছেলে, মনে হচ্ছে ওই পাগলের টিস করতেছে। আর যে 2টা ছেলে ছিল আমি ওদেরকে চিনি, মানে চিনি বলতে কি যে চোখের দেখা চিনি, যে ওরা অমুক জায়গায় থাকে, যেহেতু ওখানে থাকে, ছোটবেলায় থাকে, কথা বলি না দেখে কি হয়েছে, জানি যে অমুক বাড়ির অমুক ছেলে, এরকম আর কি। আমি নিজেকে শুধু একটা প্রশ্ন করলাম তখন যে রাস্তার উপর তো একটা পাগল নিরাপদ না, সেখানে তো আমি ময়না। আমি কি করছি, ওই পরের দিন থেকে ওই বাসা থেকে, মানে 6 মাস হয়, তারপর আমার নিজের বাসায় চলে গেছে। শুধু এটা মনে হয়েছে যে না খেয়ে থাকুন তারপরও, কারণ জীবনের যে একটা ঝুঁকি সেটাই নেব না, এই জিনিসটা মনে হলো। তো পরবর্তীতে আমার মেজাপুর বিয়ে হয়। ওই ছেলেটা ভালো বলতে, ও আমাদের কাছ থেকে যৌতুক বলতে কোনো কিছুই নেয় নাই, আমার আপুকে বিয়ে করছে। তো আমরা তাকে আর কিছু দেওয়াটা হয়নি। তো বাবা একটা বিষয় কি, আমার বাবা যদি একদিন কাজ না করেন তাইলে ওই দিন আমরা না খেয়ে থাকতে হবে। তো যেহেতু আমি পড়াশোনা করি না, তখন শুধু ইতিমুনি পড়াশোনা করে, ছোট আপু বাসায় আছে, আমার 3 নম্বর বোনটা। আমি কি করছি, আমার নিজের ভিতরে একটা সাহস ফিল করলাম যে আমার বাবা বোনদের দেখাশোনা করতে পারে না, সবাই শুধু এটা বলে যে আমার ভাই নাই। তো আমি ভাই বোনদের বাড়িতে গিয়ে, মানে একটা দেখাশোনার ব্যাপার থাকে তো ওখানে, যে দেখে আসতে হয়। তো বাবা তো আর মানে একদিন কাজ না করলে সংসার চলে না, বাবা কাজ টাজ করতো, আমি ভাই বোনদের বাসাতে যেতাম। আমার জীবনটা চলার পথে একলা হলো। তো আমি আমাদের বাজার করা, পরবর্তীতে আমরা কিন্তু কারেন্ট পাই, নতুন বাসায় আসার পর 2009 সালে কিন্তু আমরা কারেন্ট পাই। তো কারেন্ট বিল থেকে শুরু করে সবকিছু আমি নিজে করতাম। আমার সবার সাথে এটা মনে হতো আমি আমার বাবার সাহসী মেয়ে। তো একটা লোক কি করতো, যার বয়স হয়তো বা আমার বাপের সমবয়সী, লোকটা আমাকে দেখলে না তাকাই থাকতো, দোকান থেকে নামে রাস্তায় তাকায়,
মানে আমি যতক্ষণ আমাকে দেখা যাচ্ছে উনি ততক্ষণ আমাকে ফলো করে। আমি অনেকদিন জিনিসটা দেখার পর আমি কি করছি, একদিন সাহস করছি, আমি বলছি আপনি আমাকে ফলো করেন, আমি তো আপনাকে কাল থেকে ফলো করবো। আমি বাজারে প্রায় আসি, সপ্তাহে আসি, বাজার করার জন্য আসি, আমি কিন্তু আপনার চোখ দুটো খুলে দিব। তো আমার ছোট আপুর সাথে ছিল, আমি ওনাকে অনেক বকাঝকা করি এই বিষয়টা। তো উনি আর আমাকে মানে এখন ওখানে থাকে না, আমি দেখি না, এই জিনিসটা ছিল। তো বড় আপু ঢাকায় থাকে, তখন ঢাকায় এসে পরে মেজো আপু ঢাকায় থাকে, ঢাকায় আমি একেই আসি। আচ্ছা। তো লঞ্চ থেকে আসলে ভাইয়াদের ফোন দেই যে আমি আসছি, তা নিয়ে আসে, বাবা আসলে। যখন আমি ময়নার দেশে ফিরি, আমার মা আমার বাসা থেকে হাইওয়ে আসতে 10টা মিনিট সময় লাগে, কাঁচা রাস্তা। আমার মা ওই রাস্তাটা 100 বার হাফ ডাউন করে যখন আমি দেশে যাব, কিন্তু জানে আমি যেতেছি। আমার বাবা রাস্তায় এসে দাঁড়ায় থাকে। আমার বাবা যখন আমাকে মানে একদিন বাসে যাইতেছি, 7টার বাসে, ওই সময় একটা দেরি হয়ে গেছে, 12টার দিকে পৌঁছানোর কথা। আমার বাবা যখন আমাকে ধরে বলছে যে বাজান এত দেরি হয়েছে কেন, আমার অনেক ভালো লাগছে বিষয়টা। আর আমার বাবা একটা কথা বলতে, আমাকে আমার বাবা বাজান বলে কথা বলতো ছোটবেলায়। আর আমার নামটা খুব কমন, তো মানে সহজে সবাই বুঝতে পারে আমার নামটা। আমার বাবা আমাকে ময়না নামেই ডাকে, সবাই এই নামেই ডাকে। তো আমার না ওই সময়টা মনে হলো যে আমি একা একা চলাফেরা করি, আমার বাবা মা আমাকে কতটুকু বিশ্বাস করে, এই বিষয়টা আমাকে খুব নাড়া দিল। তো আমি একদিন আমার আব্বাকে বলছি যে আব্বা, যে ছেলে মেয়ে যখন বড় হয় তখন বাবা মায়ের সম্মান থাকে না, কারণ বাবা মায়ের সম্মানটা থাকে ছেলে মেয়েদের হাতে, আমি সেটা রাখার চেষ্টা করব। তো আমি জানি না আমার বাবা আমার প্রতি কতটা খুশি বা কিছু। আর হয় না যে একসাথে চলি, বন্ধু বান্ধব হয়, আমি কখনো ওইরকম কিছুতে ইয়ে করি না, কারণ আমি সবসময় আমার মা বাবা ভাই বোন সবাইদেরকে নিয়েই ভাবি। তো আমার 2 আপার তো বিয়ে হয়েছে, তো চিন্তা হলো যে আমার ছোট আপুর বিয়ে দিতে হবে, কারণ আমার বাবা মা আমার 2জনের বিয়ে হয়ে গেল, এখনো 3জন তুমি সহ। তো ছোট আপু বিয়ে দিতে হবে, যেহেতু সে ভালো করে দেখতে পায় না, কিন্তু এটা আমাদের সমাজে অনেকে জানে না, আমরা কাউকে বলি না এই বিষয়টা। কিন্তু আমার কথা হচ্ছে আমার আপুকে বিয়ে হওয়ার পর ওরা যদি ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু তাদের সমস্যা নেই, কিন্তু সমাজে একটা পরিচিত হবে যে মেয়েটার বিয়ে হয়েছে, এটার জন্য। ওকে, তোমরা এটা চিন্তা করলে? হ্যাঁ, আমরা এটা চিন্তা করছি। আর আমরা যাদের কাছে বিয়ে দেবো, আমরা ওদেরকে আমরা এই ঘটনাটা বলবো না, এটা লুকিয়ে বিয়ে দেবে। হ্যাঁ, এটা লুকিয়ে বিয়ে দেবো। আচ্ছা, তারপরেও যাতে পরিচয়টা থাকে এরকম, যে না মেয়েটার বিয়ে হয়েছে, হ্যাঁ, যাতে সমাজে সবাই জানে যে মেয়েটা শ্বশুর বাড়িতে থাকে না, কিন্তু কি হয়েছে, বিয়ে হয়েছে। আর একটা বিষয়, জীবনে মানুষ অনেক সত্য কথা বলে, অনেক মিথ্যে কথা বলে, কিন্তু আজকে আমি এখানে যা বলতেছি সব সত্য ভাইয়া। না ঠিক আছে, বলো। হ্যাঁ, তো ছোট আপুর বিয়ে ঠিক হলো, কিন্তু ওনারা আমার আব্বুর কাছ থেকে যৌতুক চায় নাই, কিন্তু বলছে 50,000 টাকা ধার দিতে হবে, যেটা আমার বাবার দেওয়ার সামর্থ্য নাই। তো পরে এই 50,000 টাকা ধার করে আমার আব্বু দিছে, কিন্তু ধার হিসেবে চাইছে, তো সে কারণে দেওয়া। কারণ আমাদের কথা হচ্ছে যে ওই পরিচয়টার জন্য আমার আপুকে বিয়ে দেওয়া। তো পরে আমার আপু ওখানে শ্বশুর বাড়িতে যায়, বিয়ে হয়। আমি মানে এখন 3টা বোনের, 2টা বোন ঢাকায় থাকে আর একটা দেশে থাকে, সবকিছু আমি দেখাশোনা করি, এই সময়টাতে দেখাশোনা করি। আর ছোট বোনটা পড়াশোনা করতো। তো তখন দেখা গেছে আমার আব্বা না মনে হচ্ছে দিন দিন একটু অসুস্থ হয়ে যাচ্ছে, ওনার শরীরের শক্তিটা কমে যাচ্ছে, তেমন একটা কাজ করতে পারে না। 2013 সাল থেকে আমার জীবনের সবচেয়ে মনে হলো এটা আমাদের জীবনের সবচেয়ে দুঃখকর মানে অবস্থা, দুঃখ জীবন। আমার 3টা আপু যখন বিয়ে হয়, তো তাদের তখন তোরা শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়ি কোথায় কোথায় ছিল জানো? আমার এক আপুর শ্বশুর বাড়ি হচ্ছে, 2 আপুর শ্বশুর বাড়ি আমাদের, একটা হচ্ছে চাঁদপুর জেলা চাঁদপুর থানা, আর একজন হচ্ছে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা, আর মেজাপুর শ্বশুর বাড়িটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নাগরপুর থানা। ওকে, ঠিক আছে। তো তোমার 3 আপুর বিয়ে হয়ে গেল, থাকলা তোমরা 2জন, মানে তুমি আর তোমার ছোট বোন ইতিমনি। হ্যাঁ, ইতিমনি, আমার বাবা মা। তো ওরা তো মানে বিয়ে হয়ে যাওয়া মানে সংসার থেকে বাদ, মানে ওরা আমাদের বাসায় তেমন আর আসতো না। দেখা গেছে এই যে মেজাপু এখন 1-1.5 বছর হয়ে গেছে, এখনো যায় নাই দেশে। আচ্ছা। হ্যাঁ, তো মানে আমাদের যখন মন চাইতো ভালো মানে বেড়াতে যাব, তখন শুধু আমরাই আসতাম, মানে এসে বেড়ে যাই বা এরকম। বেরিয়ে যাই মানে মানে বেড়াতে আসি আর কি। কোথায় বেড়াতে আসো? আপুদের বাসায়, কিন্তু ওরা যায়, ওরা যেত না তোমাদের বাসায়? না, আমাদের সংসারটার অবস্থা তারা বুঝতো। আচ্ছা। তো সংসার এখন শুধু আমি, বাবা, মা আর ইতিমনি, এটাই সংসার। আচ্ছা। তো এমন একটা দিন গেছে ভাইয়া, যেটা 2013 সালের কথা। দেখা গেছে একটা ডিম বাঁচলে সেটা আমরা 4 জনের একবেলা খাবার হতো।
কেন এরকম হলো, হঠাৎ করে কেন এরকম হলো? না, আগে থেকে এরকম যে আগে তো দেখা গেছে 2 বেলার খাবারটা না 3 বেলা খেতাম ভাগ করে। জি। এখন মনে হয় যে 1 বেলার খাবারটা মনে হয় আমরা 3 বেলা ভাগ করে খাই। তখন কি মানে আয় রোজগার করার মতো ফ্যামিলিতে আর কেউ ছিল না? না, কারণ ছোটবেলায় তো বলছি আপু টিউশন করতো, বড় আপু, তারপরে আমার ছোট আপু, ওরা যে কৃষি কাজটা বলছি না ওরা করতো, আমার নানা ছিল। তখন টানা পোড়ানো একটা সংসার ছিল, কিন্তু মনে হচ্ছে তখন দুঃখটা একটু কম ছিল। আমাদের জীবনের সবচেয়ে যেটা বড় কষ্ট ভাইয়া সেটা হচ্ছে যে আমার একটা ভাই নেই, আমরা 5 বোন। সমাজের মানুষগুলো আমার বাবা মাকে অনেক অপমান করে কথা বলছে, যে বলে যে কুকুরের বাচ্চার মতো 5-6টা মেয়ে হয়েছে। সেগুলো সেই সময় শুনতে আমাদের খুব খারাপ লাগতো, কিন্তু বুঝতাম আমরা যেহেতু গরিব, কিন্তু আমরা না ভাইয়া কখনো যে আমাদের ওখানে কিন্তু সরকারি যে অনুদান বলে যেটা ওরা পৌঁছায়, কিন্তু আমরা সেটা পাই নাই। শুধু তার একটা কারণ হচ্ছে আমরা পাকা ঘরে থাকি, কিন্তু সেটা করার পিছনে অনেক কষ্ট ছিল আমার মায়ের। আমরা না খেয়ে শুধু মানুষের মৌলিক চাহিদা হচ্ছে 5টি, শুধু আমাদের একটা জিনিসে ভালো ছিল, আর কোনো কিছু ছিল না। আমার বড় আপু যখন পড়াশোনা করতো দেখা গেছে যখন 8-এ পড়তো তখন 8-এর বাচ্চাদেরও পড়াতে পারতো। অনেক স্টুডেন্ট আছে না যে ক্লাসে স্যারের একটা কথা বললে 1 মিনিট লেগে যায়, ওরা বুঝে না। আমার আপু মনে হচ্ছে 1 সেকেন্ডে বুঝতো, ও খুব ভালো ছিল। তো আপুরা চলে যাওয়ার কারণে সংসারটা আসলে বেশি দুঃখ মানে কষ্ট, কিন্তু করার কিছু নেই, মেয়ে বিয়ে দিতে হবে। আর আমার মায়ের কথা হচ্ছে যে শ্বশুর বাড়িতে চলে যাক, কষ্ট করে খাক, কিন্তু ওইটা ভালো। আমার 3 আপুর বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু ওরা আমাদেরকে না হেল্প করার মতো সামর্থ্য নাই, কারণ ওরা নিজেরা খেয়ে পড়ে কিছু থাকে না, সেই কারণে দিতে পারে না। যে একটা সময় ঠিক আছে যে আমার আব্বা কিন্তু কাজ করতো না তা না, কিন্তু মাঝে মাঝে করতো। হ্যাঁ, তো ওইটা দিয়ে সংসারে হাট বাজার বা কিছু হতো। যে এমন একটা দিন গেছে যে আমার মা চুলার পরে মানে পানি বাদিলে ওটা বলক গেছে, কিন্তু রান্না হয় নাই, চাউল নানে নাই। তো হয়তো ওই দিন আমরা না খেয়ে থাকছি এরকম। তো ছোট বোনটা তখন পড়াশোনা করতো, কি করতো না, স্কুল যখন যেত অনেকদিন ঘুরে পড়ে যেত, তো এসে বলতো যে এখন দিন ওর মাথাটা ঝিমঝিম করে, ও মানে কয় যে আপু মনে হয়েছে আমি চোখে মুখে অন্ধকারে দেখি, কিচ্ছু দেখতে পাই না, রাতের মতো মনে হয় যে আমি ভাবি যে আমার চোখ অন্ধ হয়ে গেছে। তো মানে ও ঘুরে পড়ে যেত মানে না খাওয়ার কারণে। হ্যাঁ, তো ওই সময়তে না আমাদের বন্ধু ছিল না। আর তো একদিন আমি ইয়ে করছিলাম যে খাতা সেলাই করেছি, পরে আমার মানে খালাতো বোন, তো ওকে নিয়ে বলি যে টাকা পাবো আয় নিয়ে আই, তো ও যায় নাই। পরে কি হয়েছে, আমি ওদের বাসাতে ছিলাম, তো ও তখন আবার চলে যায়। তখন না হঠাৎ দেখি কি মানে খিদার যন্ত্রণা, মনে হচ্ছে আমি চোখে দেখতেছি না, চোখে মুখে না অন্ধকার দেখে আমি পড়ে যাই। তখন মনে হচ্ছে যে আমি মনে এখন মারা যাবো, আমার কিছু খেতে হবে। এটা মনে হয় আমার জীবনের প্রথম মানে চুরি হবে সেটা, যে তখন আমি ওদের ওখান থেকে ভাত চুরি করে খাইছি। তুমি আসলে যেভাবে ইমোশনাল হয়ে যাচ্ছে তাতে আসলে পুরো ঘটনাটা আমাদের দর্শক এবং শ্রোতা যারা আছে তারা আসলে অতটা বুঝতে পারবে না। আমি তোমাকে বলবো যে তুমি একটু মনোযোগ দিয়ে একটু নিজেকে কন্ট্রোল করে গল্পটা বলো। প্রথম ভাত চুরির ঘটনাটা কি ছিল আবার বলো। মানে আমি যে যখন মানে খাতা সেলাই করতাম ওইটার জন্য আর কি। কিসের জন্য খাতা সেলাই করতে? যে বিলটা দেওয়ার জন্য। ওই আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো
দেওয়ার পর আমি ওই যে আমার আন্টির বাসায় যাই, ওকে বলছি যে আমার সাথে যাওয়ার জন্য, যে ওদেরকে ওটা দিয়ে টাকা নিয়ে আসবো আর কি, খাতাটা দিয়ে। তো আবার বলে যে তুই বস, আমি আসতেছি। কার বাসা থেকে চুরি করো এটা? এটা আমার ছোট আন্টি, ওরা ওখানেই থাকে। ছোট আন্টির বাসাতে? মানে খুব ক্ষুধা লেগেছিল তোমার? হ্যাঁ, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, মনে হচ্ছে যে মনে হচ্ছে আমার পেটে মনে হয় আগুন ধরতেছে, এরকম খুব যন্ত্রণা হইতেছে। আর এরকম হচ্ছে যে হঠাৎ করে আমার মাথাটা ঝিম করে আমি মনে হচ্ছে চোখেই দেখতেছি না, এরকম অন্ধকার, আমি পড়ে গেছি। তখন আমার এইটা মনে হলো যে আমি যদি এখন কিছু খাই তখন মনে হয় যে আমার একটু ভালো লাগবে। তখন ওরা বাসায় ছিল না, আমার আপন আন্টি এই কই জানি ছিল। তো আমি এটা ভাত চুরি করে খাই, কিন্তু আমার তখন নিজের কাছে এত খারাপ লাগছে, আমি ময়না কোনো দিন কিছু চুরি করি নাই, যে আজকে ভাত চুরি করে খাইছি। প্রিয় শ্রোতা, আপনাদের সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে যার জীবনের গল্প আপনারা এখানে শুনছেন, ইভেন যারা আমাকে এই ভিডিওতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদেরকে বলবো যে আজকে ময়না এসছে সেই চাঁদপুর থেকে, এবং তার জীবনের গল্প বলার জন্য ময়নার সঙ্গে ময়নার মাও এখানে আছে স্ট্যান্ড বাই। আমরা তার কাছে আপনাদেরকে একটু ভিডিওতে দেখাচ্ছি, তিনি অপেক্ষা করছেন, তাকেও ফ্লোর দেওয়া হবে, যখন তিনি সুযোগ পাবেন নিশ্চয়ই তিনি বলবেন। তিনিও আছেন, এবং এই যে জীবনের গল্পটি, সেটি একটা অন্যরকম জীবনের গল্প, ইন এ সেন্স যে আমরা বলি না যে কন্যা দায়গ্রস্ত পিতা, একটা শব্দ আছে আমাদের সামাজিকতায়, যে কন্যা দায়গ্রস্ত হলে যা হয় আর কি। এই ভদ্রলোকের পাঁচটি সন্তান, এবং 5টি সন্তানই হচ্ছে মেয়ে, এবং সেজন্যে সমাজে তাকে কতটা ঝামেলা পোহাতে হয়েছে সামাজিকভাবে আর অর্থনৈতিকভাবে কি অবস্থা, সেটা আসলে পুরো গল্পটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। এই গল্পটা এই জন্যই হ্যালো 8920-তে প্রচার করা হচ্ছে যে এরকম পরিবার আমাদের সমাজে বিরল নয়। হ্যাঁ, যাদেরকে বাইরে থেকে দেখা যায় যে হয়তো খুব ভালো আছে, কিন্তু ভেতরে ভেতরে তাদের একবেলা ভাতের জন্য কখনো কখনো মানুষের বাড়িতে চুরি করে খেতে হয়। আমরা আসছি ওর কাছে আবারও, এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই জীবনের গল্পটা আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। ওকে, হ্যাঁ, যেটা বলছিলে তুমি বলো। চুরি করার পর আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে, লাগার পর মনে হচ্ছে, আমি ভাবছি কথাটা আমি কখনো কাউকে শেয়ার করব না, কারণ আমি নিজের কাছে নিজের অপরাধ বোধ মনে করতেছি, যে মা শুনলে কি বলবে, যে মানুষ অনেক কিছু চুরি করে, কিন্তু আমি ভাত চুরি করছি। কিন্তু পরে এই কথাটা আমি আমার আপুর সাথে শেয়ার করছিলাম, আমার বোনদের সাথে। ওকে, তো খারাপ লাগছে অনেক, করার কিছুই নাই, কিন্তু আমার আন্টিটা হয়তো বা জানে নাই কথাটা, আমি তাদেরকে বলি নাই এখনো। তো যেটা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে, আমরা সমাজের ওখানকার মানুষের কাছে এত খারাপ কেন জানেন ভাইয়া? যে আমার বাবা কিন্তু সম্পত্তি ছিল না। হ্যাঁ, আমার মানুষের থাকে না, ছেলে মেয়েদের দাদার বাড়ি থাকে, নানার বাড়ি থাকে। হ্যাঁ, আমাদের কোনো বাড়ি ছিল না, আমরা তো অন্যের বাড়িতে থেকে বড় হয়েছি। মানুষের জিনিসটা খুব খারাপ চোখে দেখে। এই যে আমরা এত গরিব, সেটা তো কখনো সরকারি কোনো সাহায্য পাই নাই। সেখানে বলছি সেগুলো পোষায়, কিন্তু আমাদের দেয় নাই ওই কারণটার জন্য। তো এই যে আমার ছোট বোনটা স্কুলে পড়াশোনা করে, তার কিন্তু বেতন দিয়ে পড়তে হইতো। যে সে কখনো যে উপবৃত্তি একটা কথা বলে, সরকার বলে গরিবের জন্য দেয়, সেটাও পায় নাই। সে 4.5 কিলোমিটার দূরে স্কুলে হেঁটে যেত। ওকে, আমার আব্বু তো তেমন কাজ করতো না। হ্যাঁ, একদিন কি হয়েছে যে ওই জিনিসটা আমার রীতিমনির কাছে খুব খারাপ লাগছে, যে আমরা ওই দিন পুরো দিন না খেয়েছিলাম। তো আমার আব্বা কি করছে, ওই লোকের সাথে আমার আব্বু চলাফেরা করতো, যে একদিন রাতে 11টা বাজে, তখন ওনার বাসা থেকে 1 কেজি চাউল এনে আমার আব্বু নিজে সেদিন রান্না করছে আমাদের জন্য, আমরা খাইতে চাই না। আর সে ভাতটা যে দিছে, তরকারি তো বলেন যে নাই, ভাতের মার আছে না, আমার বাবা এমন ভাবে বলছে যে ওইটা দিয়ে খাও। খুব খারাপ লাগছে। শুধু এগুলা মনে হলে আমরা মনে করি যে এই যে মরার মতো বেঁচে থাকা, সেটা আসলে বেঁচে থাকা না, তো মরাটাই ভালো। তো এরকম ভাবে জীবনটা চলে। তোমার বাবা কি করতো ওই সময়টাতে? আমার আব্বু তো ওই যে রাজমিস্ত্রি কাজ করতো, কিন্তু ওই দেশে তো একটা সিজন থাকে, সবসময় কাজ থাকে না। তারপরে আমার আব্বু যে বললাম, তোমার বোন জামাইরা খোঁজ খবর নিত না ওই সময়টাতে?
বোন জামাইরা নিত বলতে কি ওই যে তারা তো তেমন যেত না, আর গেলে আমরা ওই জিনিসটা বুঝতে দিতাম না, কারণ দিলে অসুবিধা আছে আমার বোনদের। কিন্তু ওরা এখন আমার বোনদের অনেক কিছু হয়তো বা টুকটাক জানে, বলে অনেক ভালো বিয়ে করতে পারতাম। আমার দেখা যায় যে আমার ছোট আপু আছে না, যে মারে কিন্তু নিয়ে আসি না, আমার বাবা তো আমাদের দুজনের দায়িত্ব নিতে পারে না। আমি আর ইতিমনি না, যে আমার বাবা মাকে অনেক বাজে বাজে মানে কথা বলতাম যে আমাদেরকে জন্ম দিছ, এখন খাওয়াইতে পারে না, তাহলে মইরা যামু। আমার মা তখন মানে মরার জন্য বাধা দেয় আর বলে যে এইভাবেই বাঁচবো। তারপর আমার বড় আন্টি এমনি যে ওনার হাজবেন্ড যখন মারা যায় তখন ওনার 2টা মেয়ে ছিল, নিয়ে আসে, ওরাও মানুষের বাসায় কাজ টাজ করছে, উনিও করছে, খাওয়াইতো, কিন্তু তখন উনি ভিক্ষা করতো, কিন্তু তেমন না। তো আমাদের যেরকম একটা এই যে অবস্থায় অনেক খারাপ, আমার আম্মা এই জিনিসটা করতে পারবে না বা আমাদের পক্ষে সম্ভব না, আব্বু কাজ করতে পারে না, তখন আমার আন্টি আমাদের বাসায় আসতো, মানে থাকতো, আবার উনি যেখানে থাকতো ওখানেই থাকতো, কিন্তু ওই ভিক্ষা করে চাউল টাইল গুলো আমাদেরকে দিয়ে যেত। কিন্তু মানে তোমার বড় আন্টি ভিক্ষা করে তোমাদেরকে দিয়ে যেত? কেন দিয়ে যেত? এখন যে আমরা খাইতে পারি না, আমাদের কষ্ট, আমার আব্বু কাজ করতে পারে না, আমার আম্মা কিছু করতে পারে না, তার বোন তো মানে খারাপ লাগে আর কি, সে কারণে। আচ্ছা আচ্ছা। তো আমার আর রীতিমনির এই জিনিসটা খুব খারাপ লাগতো, তখন আমরা আর কি তখন থেকে আর কি আত্মহত্যাটা করার চিন্তা ভাবনা করি। ধনবোন আত্মহত্যা করার চিন্তা ভাবনা করো? হ্যাঁ। কিভাবে করি? যে ধনবোন একা একা যখন শুয়ে থাকি, মানে ভাবি যে কিভাবে করব, যে বিষ খাবো না ফাঁসি দেব, না কি রেল লাইনে কি মরবো, মানে এগুলা চিন্তা করি মাথার ভিতরে, শুধু এগুলোই তখন ঘুরপাক খায় যে সারাদিন কি করব। মনে হচ্ছে একটা সিডির ভিতরে ক্যাসেট দিলে যেরকম ওটা ঘুরে না, আমাদের মাথার ভিতরে শুধু ওই সময়টা এগুলো ঘুরতো। তো যখন ওই যে শেয়ার করো দুজনের সাথে বিষয়গুলো, কথাবার্তা কি শেয়ার করো? হ্যাঁ করি। কিভাবে বলো? বার কি হয়েছে যে আমরা ইয়েতে ঘুরতে আসছিলাম ঢাকাতে, হ্যাঁ, তো ঢাকাতে ঘুরতে আসার পর মানে বলে যে আপু একটা কাজ করি, যে মানে আমরা কত কেজি ওজন মাপবো, হ্যাঁ, তা মাপার পর যে আমাদের ওজনটা দেখাইছে, আমার ওজন দেখাইছে 32 আর ওর ওজন দেখাইছে যে 34। তো বলে যে আপু আমরা ঠিক না মিশিংটাই ঠিক? আমি বলি দুটোটাই ঠিক। তো বলে যে এইভাবে জীবন চলতেছে, না খেয়ে থাকি, কষ্টে থাকি, তো মরে যাওয়াটা ভালো, কেন দুঃখ দুঃখ জীবন বহন করব, প্রতিদিন রাত হয় দিন হয় শুধু এইটাই দেখি, তো মরে যাওয়াটা অনেক ভালো, অন্ধকার জীবনটা অনেক ভালো। সে এরকম আমরা দুজনের সাথে কথা বলতাম, ও আমার বন্ধুর মতো। তো যখন হরতাল হয় না, তখন আমার মনে হয় যে রাস্তার উপর আমি অনেক সময় এসে দাঁড়াই, বলি যে একটা বোম কেন এসে আমাদের গায়ে পড়ে না, যেভাবে মরি, আত্মহত্যা করাচ্ছে। কারণ মৃত্যুটা না, যে আমি ভাবতাম যে মরে যাব, কিন্তু মৃত্যুটাও সুন্দর হওয়া দরকার, যে অন্যের হাতে মরবো, কিন্তু একটা ভয়ও ছিল ভিতরে ভাইয়া। আর সবচেয়ে যেটা ভয়টা ছিল আমার ভিতরে, যে আমি যদি বাসায় দেখেছে পাশি দেব, আমি আবার ওইটাও ভাবি যে কিসের সাথে পাশি দেব, ফ্যানের সাথে দেব, আবার ভাবি ফ্যানটা কি আমাকে ওজনটা নিতে পারবে, মানে এগুলা অনেক চিন্তা করি, মানে একবারে পাগল পাগল ব্যাপার আমার ভিতরে। তো মাথাটা এমন যন্ত্রণা করতো, মনে হতো যে মাথার যন্ত্রণা, আমার চোখ দুটো মানে ভিতর থেকে বাইরে আসে এরকম। ওই সময়টা মনে হতো যে আমি যদি আমার মাথাটা ফাটাই, রক্ত বাইর করি, মনে হচ্ছে আমার যে নিজের কাছে একটু ভালো লাগবে, এরকম আমার খুব মনে হতো ওই সময়টাতে। একটা সময় হরতালের একটা ঘটনা বলতে চাই, যে একদিন কি করছি, আমি আমার খালতো বোন বাজারে আসছি ফরিদগঞ্জে, তখন হরতাল ছিল। তো থাকার পর তখন তো গাড়ি টাড়ি যেমন চলে না, 2-1 রিক্সা চলে, আর তখন রিক্সা ভাড়াটা অনেক বেশি, তো বলে যে চল হেঁটে যাই। তো হেঁটে আসতেছি, তো আসার সময় কি দেখি যে ওই যে কাভার ভ্যান গুলো আছে না ছোট, ওগুলাতে কতগুলো পুলিশ আর কি ওরা ডিউটি করে, তোরা আমাদেরকে দেখতেছে যে আমরা হেঁটে হেঁটে আসতেছি, তোরা যাওয়ার পথে আবার দেখতেছে আমরা হেঁটে হেঁটে যাইতেছি। ওরা কি করছে যে এত মানে কথা বলছে সেটা বুঝি না, কিন্তু অনেক সময় মানুষের ভাগ ভঙ্গি ইঙ্গিত অনেক কথা বুঝায় না, খারাপ ওরকম করছে। আমি তখন এত কষ্ট পাইছি যে আমি আমার যদি কেউ ফিটায় না ভাইয়া, আমি মনে সে কষ্টটা আমার গায়ে লাগে না, কিন্তু কেউ এই ধরনের ব্যবহার দিয়ে যদি আমাকে কষ্ট দেয় তখন সেটা আমার খুব খারাপ লাগে। মানে ওরা পুলিশে চাকরি করতো, মানে এমন অবস্থা যে একজন একজনের গায়ে মানে হাসতে হাসতে হেলে ঢুলে পড়ছে, আমাদেরকে অনেক বাজে বাজে ইঙ্গিত করে। ওকে,
খুব খারাপ লাগছে। তো আমার খালতো বোনটা আমাকে বলে যে ময়না তুই কিছু বুঝছস? তা আমি তো সব বুঝছি, তুই কি বুঝছস? আমিও সব বুঝছি। তো জিনিসটা বলে যে পড়াশোনা করে দেখছস চাকরি করে তাদের ভিতরেও খারাপ আছে। মানে এই জিনিসটা আমরা দুজন আস্তে আস্তে শেয়ার করলাম। তো একদিন কি হয়েছে যে আমার বড় বোনের শ্বশুর বাড়িতে, যেহেতু চাঁদপুর জেলায় তো চাঁদপুর থানা, তো আমি যাইতেছি, আমি ইফটিজিং এর ব্যাপারটা বলতেছি। তা আমার যেহেতু যে আমরা কিন্তু না খেয়ে থাকার কারণে আজকে আমি ময়নাকে এরম দেখাচ্ছে। হ্যাঁ, তো একটা লোক বসে আছে, আমি আগে চিনচিতে উঠছি, তারপর একটা লোক উঠছে। লোকটা ভদ্র, মানে যে অফিসিয়াল একটা লোক। তো ওই লোকটাকে আমি ফলো করলাম, কি আমি চিনজি লুকিং গ্লাসে দেখলাম উনি শুধু আমার দিকে তাকাই আছে। হ্যাঁ, চোখটা ওনার পড়তেছে না, আমি ওখানে তাকাইছি, ও যে তাকাচ্ছে কি করছে, হঠাৎ করে আমার পিঠের উপর হাত দিছে। তো আমি ভাবছি যে হয়তো বা পিছের ছিটটা ধরতে গিয়ে লাগছে, মানে তখন নিজেকে না এটা বুঝাইছিলাম। পরবর্তী দেখে উনি মানে হাতটাকে আরেকটু উঠাই দিছে, তখন আমি ওনার হাতটা থাপ্পা দিয়ে বলি যে আপনি কি আমাকে বাচ্চা পাইছেন? আমি কিছু বুঝি না, আমার যতটুকু বয়স হয়েছে আমার কলেজ লাইফ শেষ হয়ে যেত। তখন আমি কি করছি যে অনেক চেঁচামেচি করছি। তো উনি আবার বিষয়টা এড়াই যেতেছে, যেহেতু রাস্তায় পাবলিক থাকে। তখন আমি ওনাকে বলছি, এঞ্জেলাকে বলছি যে ওনাকে নামাই দেন, আমি ওনার ভাড়াটা দেবো, যে গাড়ি ভাড়াটা। আমি একা ছিলাম। তো ওই থেকে না আমি যখন গাড়িতে উঠি, মানে আমার পাশের সিটটাতে আমি কাউকে বসাতে অনেক ভয় পাই। আর যেখানে যাই আমার মাকে বিশেষ করে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যদি মা যেতে পারে নিয়ে যাই। কারণ আমি লোকদের কিন্তু অনেক ভয় পাই এই বিষয়টা, যেহেতু ছোটবেলা থেকে আমি এগুলো দেখে আসছি। ভাই না থাকার কারণে কি ইনসিকিউর ফিল করতা যে বাবা যে অসুস্থ, কোনো কিছু একটা হলে কেউ দেখবে না? হ্যাঁ, এটা সবসময় আমার মনে হতো যে আমার যদি একটা ভাই থাকতো সমাজে, আমি যে পরিবেশে থাকি, কেউ আমাকে কিছু বলার আগে এটা বলতো যে ও কিন্তু অমুকের বোন। এই জিনিসটা আমার মনে হতো যে আমার একটা ভাই থাকলে আমার যে ভালো হতো। আর আমি খুব এই জিনিসটার জন্য কষ্ট পাই যে আমার একটা ভাই নাই, কখনো কিছু আবদার করতে পারি না। আর আমার মা আমার সামনে বসা, হয়তো বা আমার মা কষ্ট পাবে আমি বলতে চাই, যে বছরে যে 2টা ঈদ আসে না ভাইয়া, সেটা আমাদের কাছে স্বপ্নের মতো। কখনো আমার বাবা মা আমাদেরকে ঈদে কাপড় চোপড় দিতে পারে না, কিন্তু হয়তো টাকা হলে আর আগে পরে দেয়, কিন্তু ঈদের সময় যে একটা হাসি খুশি বিষয় সেটা কখনো হয় না। কিন্তু এখানে তোমার মাকে বলেই বা কি করার আছে? মার তো মন খারাপ হবে আমি জানি, কিন্তু মার তো সামর্থ্য নাই। হ্যাঁ, আমরা এটার জন্য আজকে এখানে বলি, কোনদিন আমার মা বাবাকে আমরা যে মানে অভিযোগ করি না, কারণ আমরা দেখতেছি দিতে পারে না। তো বড় আন্টি তো যখন আমাদের বাড়িতে আসে, তো তখন অনেকটা হেল্প হয়। তো এরকম ভাবে 2013টা শেষ হয়। তো 2014 যখন আসে, তখন কি হয় যে আমার আম্মা একটু হঠাৎ করে অসুস্থ হয়। যে এরকম হয় যে আমার আম্মা যখন বসে না, তখন উঠতে পারতো না, পিছন থেকে ওনাকে ধরে উঠাই দিতে হইতো। এরকম অনেকদিন হওয়ার পর পেটে একটা ব্যথা করতো আমার আম্মার। আচ্ছা, ব্যথা করতো, উনি মানে যন্ত্রণাটা সইতে পারতো না এরকম। তো আমি কি করি, নিজে নিজে আম্মাকে একদিন ডাক্তারের কাছে নেই। তো কয়েকটা রিপোর্ট করা, আলট্রাসোনোগ্রাফ করা, এক্সরে করা, ওগুলা করানোর পর ডাক্তার আমাকে কথা বলছিল যে আমার আম্মুর নাকি কিডনিতে একটু সমস্যা আছে। তো যে ওষুধপাতি এখান থেকে দিয়েছে, কিন্তু আমার আম্মু খাইছে, কিন্তু ওইটাতে ওখানে না কাজ করে নাই যে কতদিন ছিল। তারপরে ভাই বোনদেরকে বলছি যে আমার আম্মা একটু অসুস্থ। তখন ওই জিনিসটা মনে হয়েছে যে আমার আম্মা এখন মরে যাবে, যে আমি ইতিমধ্যে কত ছোট, মানে বয়সটার জন্য মানে ভাবি যাতে ছোটকালে মরে যাবে। হয়তো আবার ভাবি অনেকের অনেক ছোটকালেই মরে যায়, কিন্তু ডাক্তার দেখানো দরকার। পরে বোনদের কাছে খুব কান্নাকাটি করে পরে আমার মেয়ে আপু বলছে তাহলে ঢাকা পাঠাই দে। পরে পাঠাইছি, ডাক্তার দেখানোর পর ওনারা অনেক পরীক্ষা টরীক্ষা করে যে কোর্স ওষুধ গুলা দিছে, ওইটা খাওয়ার পর আবার আমি একটু সুস্থ। এখন মাঝে মধ্যে ব্যথা করে একটু, কিন্তু আগের মতো না, অনেক সুস্থ। তো এরকম 2014 সালটাও আমাদের শেষ হয়, মানে দুঃখ কষ্ট সবকিছু মিলে, খেয়ে না খেয়ে। তো ছোট বোনটা যখন ক্লাস 10-এ উঠে 2015-তে, ও কি করছে, যখন ও 10-এ 2বার ছিল, যখন ও 10-এ প্রথমবার পরীক্ষা শুরু হয়, টেস্ট পরীক্ষা শুরু হয় না,
তখন কি হয় যে ফিস দিতে হয়, বেতন সহ ওর ফিস মানে 1000 কি 1200 টাকা আসছিল, মানে 3-4 ওই টাকাটা দিতে পারে নাই আমার আম্মা, দিতে পারে না দেখে যে আর ওর পরীক্ষা টেস্ট পরীক্ষা দেওয়া হয় নাই। তো ও খুব কান্নাকাটি করছে, ও ক্লাস 10 2বার থাকবে। তখন ওকে বুঝাইছি থাক, এখনো ছোট থাক, মানে ও যাতে কষ্ট না পায় সে কারণে। তো ক্লাস 10 ও 2বার থাকা হয়। হওয়ার পর 16 সালটা এরকম ছিল যে এখন মানে আন্টি পাশে থাকার কারণে অনেকটা হেল্প। তো টেস্ট পরীক্ষাটা যখন হয় তখন মানে ও একটু দুর্বল বা নিজের মনের কথাতে সব কথা শেয়ার করে না। টেস্ট যখন ও ফেল করে, 3 বিষয় ফেল করে, ইংরেজিতে খুব ভালো নাম্বার পায়। তো রেজাল্ট যখন দেয় তখন মানে ও যায় যে বুঝতে পারে যে ফেল করে, বউ জানতে। তো আমাকে নিয়ে যায়, আম্মাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে আমরা দেখি যে ফেল করছে। তো তারপরে বলে যে যত টাকা যাক আমার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগটা করে দিবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি তো জানি যে মেট্রিক পরীক্ষার আগে যে টাকাটা জমা দিতে হয় কিন্তু 3000 কি 4000 এর বেশি দিতে হয় না। তো স্কুলে আমি যাই, আম্মা যায়, অনেক মানে স্যারদেরকে বলে যে 10,000 টাকা দিতে হবে। 10,000 টাকা যদি দিতে পারে ও মেট্রিক পরীক্ষা দিতে পারবে না, দিতে পারবে না। ওকে ওকে, এটা কাছে দিতে পারি না আর পড়ালেখা বদ্ধ। তো ও তো আর মেট্রিক পরীক্ষা দিতে পারেনি। এই বিষয়টা নিয়ে ও অনেক ভেঙে পড়ছে, কান্নাকাটি করছে যে দিতে পারে নাই, মানে নিজে খুব অপরাধী মনে করে যে। তো ওরা অনেক বুঝাইছি যে ঠিক আছে নতুন বছরে আবার আসলে আবার ভর্তি করাই দেবো। বলে যে ওখানে আর ভর্তি হবে না, অন্য জায়গায় ভর্তি হবে। তো ভর্তিতে বলে ভর্তি করলেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে ভর্তি করতে হবে, মানে এরকম একটা ইচ্ছে করছে আর কি। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখি। তো এর ভিতরে 2016 কথা বলতেছি, পরীক্ষা তো আর দিতে পারে নাই। আমার আব্বু হঠাৎ করে অসুস্থ। কি হয়েছে, আব্বু প্রচন্ড বুকে ব্যথা করতেছে, ও আব্বু খুব কান্নাকাটি করতেছে যে ও এরকম বলে যে আমার আব্বু এরকম ভাবে বলতেছে যে ওনার বুকটাকে কেটে যে বাদ দেওয়ার জন্য যে তোরা আমাকে ডাক্তার কাছে নিয়ে যা, আমি যন্ত্রণায় বাঁচতেছি না। খুব মানে আমার আব্বাকে আমি কোনোদিন কাঁদতে দেখি নাই, যে কষ্ট ছিল কিন্তু তখন এত কান্নাকাটি করতেছে, মানে আমার জড়াই ধরে কান্নাকাটি করতেছে, আমার ছোট বোনের জড়াই ধরে কান্নাকাটি করতেছে। আর আমার 3 বোনকে বলে যে ওদেরকে খবর দে। তা আমি কি করি, এক এক আব্বু করে নিয়ে চাঁদপুর সদর হাসপাতাল নিয়ে আসি। তো নিয়ে আসার পর ওখানে ডাক্তার দেখায়। আমার আব্বু ওখানে 1 সপ্তাহ ছিল। ডাক্তাররা বলছে যে আপনার স্ট্রোক হয়েছে। বা এটা কি এই যে এসএসসি পরীক্ষার ফি দিতে না পারা এই ঘটনাকে কেন্দ্র করে নাকি তার আগে থেকে? আমার আব্বু শেয়ার করে নাই কষ্টটা কেন, মানে হঠাৎ করে সবকিছু মিলিয়ে হয়তো। সবকিছু মিলিয়ে হয়তো বা। তো আব্বু কিন্তু অনেক অসুস্থ, তখন 1 সপ্তাহ ছিল চাঁদপুর সদরে। তো ডাক্তার না আমাদেরকে বলে না যে আপনার আব্বাকে ঢাকায় নিয়ে যান বা অবস্থা একটু ভালো না, কিন্তু 1 সপ্তাহ পর রিলিজ করে দেয়। তো বাসায় আনার পর আমার আব্বু কিন্তু সুস্থ না, কারণ হার্টের রোগীদের যে একটা স্প্রে দেয় যেটা জিহ্বার নিচে দিতে হয়, ওটা 1 থেকে 2 বার ব্যবহার করতে হয়, বেশি করা যায় না। আচ্ছা। তো আমার আব্বুর ওটা দৈনিক আমার আব্বু মনে হয় 10-15 বার করে, কিন্তু এটা কিন্তু ঠিক না, ওনার ব্যথা তার থেকে বেশি হয়। তো আমি এই জিনিসটা ফলো করছি, আর আমার আব্বু তো মানে কান্নাকাটি করতে, সহ্য করতে পারতো না। তো আমি নিজে চিন্তা করলাম যে কোথায় নিয়ে যেতে পারি। আব্বাকে জিজ্ঞেস করছি যে আব্বা তুমি কি ঢাকায় যাবা ডাক্তার দেখানোর জন্য? তো আমার আব্বা বলছে যদি নিয়ে যাস তো যাবো। তখন আমার আব্বাকে আমি নিজে নিয়ে আসছি, বাউনের জামাইদেরকে বলছি, ওই যে হৃদরোগ ইনস্টিটিউট আছে না সুরাদির সাথে, ওখানে নিয়ে আসছিলাম। আসার পর আমার আব্বুর ওখানে পরীক্ষা টরীক্ষা ইকো থেকে এসিসি থেকে সবকিছু করানোর পর আব্বু ডাক্তার যখন দেখে, ডাক্তার বলে যে আপনার তো হার্ট অপারেশন লাগবে, আপনার যে অবস্থা। ওকে। তো আমার আব্বু যখন এই কথাটা ডাক্তারকে বলছে তখন আমার মনে হয়েছে আমি চিৎকার করে ওখানে কাঁদি। বলে কি ডাক্তার আমার কি এভাবে মরে যেতে হবে? আমার কাছে তো অত টাকা নাই। তারপরে ওখানে ভর্তি দেয়, ভর্তি দেওয়ার পর ওই ইমার্জেন্সিতে দেয় না, ওই যে বহি বিভাগ নাকি বলে, তো ওখানে ভর্তি দেয়। সিট পাই না, 100 টাকা দিয়ে যে একটা সিট নিছি। কিন্তু ওখানে যাওয়ার পর আমার আব্বু না আরো বেশি মনে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে, বলে যে এখানে থাকুন না, ওনার ভালো লাগতেছে না ওই পরিবেশটা, মানে অনেক মানুষ তো, অনেক কথাবার্তা চেঁচামেচি শব্দ, ওনার এটা
ভালো লাগতেছে না। তো ওখানকার একটা কথা বলতে চাই যে আমাকে ফোন করতেছে, সবাই তো ফোন করতেছে, কি ব্যাপার, ভর্তি হয়েছে কিনা এগুলা জিজ্ঞেস করতেছে। আমি কি করছি, মানে ওষুধ, আব্বুরে ওষুধ দিচ্ছি কিনা এগুলা জিজ্ঞেস করতেছি। তা আমি বলতেছি ভর্তি হয়েছি তো অনেক আগে, কিন্তু নার্সটা তো এখনো দেখতেছে না, কোনো ওষুধ পাতি দিতেছে না, কি লাগবে আমাদেরকে বলতেছে না। আব্বু থাকতে চায় নাই, তো আব্বু বলে যে আমি এখানে থাকুম না, আমার নিয়ে যা, আমি এখানে থাকলে আরো বেশি অসুস্থ হবো, এখানে মানুষ কথাবার্তা বেশি বলতেছে আর চিৎকার, অনেক লোকজন, মনে হচ্ছে গাদা গাদা অবস্থা। আব্বুকে আমি নিয়ে এসে পরে কাগজপত্র গুলো চাইছি, কিন্তু ওরা দেয় নাই। তো বোনের বাসায় উঠে 6 তলার উপরে, আমরা উঠতে গিয়ে মনে হচ্ছে যে 6 তলা পার হইতে আমার আব্বুর মনে হয় 15-20 মিনিট সময় লেগে গেছে। তাও আবার চিন্তা করলাম ঢাকা এত কষ্ট করে আসলাম যে ডাক্তার দেখাবো না। পরে এই যে ইয়েতে ন্যাশনাল সদরঘাটের একটা হাসপাতাল আছে না, ওখানকার একজন অধ্যাপক ওনার প্রাইভেটে আব্বুকে নিয়ে যায়। আবার সে রাত্রে 8টা কি 8:30 এরকম টাইমে নিয়ে যাওয়ার পর আমি আব্বুর ওই যে যেখানে যাই, মানে ডাক্তাররা ভালো করে কথা শুনে না, মানে কিছু বুঝতে চায় না। ওই ডাক্তারটা এত মানে যে মনোযোগ সহকারে কথাটা শুনছে, তা আমাকে বলছে তুমি কি থাকতে পারবা, তোমার আব্বুকে কিন্তু ভর্তি দিতে হবে, দেখো কয়দিন থাকো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে দেন। তো পরে ন্যাশনালে আমার আব্বুকে উনি ভর্তির একটা ব্যবস্থা করে দেয়, আব্বুকে ওখানে ভর্তি করে। তো ন্যাশনালের যে সিসিউ, ওখানে যখন আমার আব্বুকে ঢুকায় না ভাইয়া, আমার আব্বু বলে যে এখানে এসে নাকি উনি একটু শান্তি পাইতেছে, ওনার নাকি একটু ভালো লাগতেছে। আর সিসিউ এর বিলটা 24 ঘন্টা 2500 টাকা। ওকে। তো আমার আব্বু ওখানে 1-1.5 ঘন্টা ছিল, মানে ওনারা রাখছে। আর ওই হাসপাতালটা একটা সাইডে একটু মানে প্রাইভেট আর একটা যত সম্ভব ফ্রি এরকম। তো রাখার পর ওনারা কিন্তু আমাদের যে একটা মানে মানুষের বলে না, মানুষকে দেখলে বোঝা যায় কে কোন শ্রেণীর, তো 1-1.5 ঘন্টা পর আমার আব্বুকে ওখান থেকে দিয়ে দিছে, যেহেতু আমার মানে 24 ঘন্টা 2500 টাকা বিল আমরা দিতে পারবো কিনা, চিকিৎসা খরচটা ওখানে চালাতে পারবো। কিরকম একটা অসহায় পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে এই ফ্যামিলিটাকে, এবং এরই মধ্যে পরিবারের একমাত্র টুকটাক যে ব্যক্তিটি আয় করত সে হচ্ছে ওর বাবা, ময়নার বাবা, এবং সেও মারাত্মক রকমের অসুস্থ হয়ে গেল। তার মানে বুঝতেই পাচ্ছেন যে ঘটনাটা আসলে কোন দিকে যাচ্ছে। আমরা ছোট্ট একটা বিরতি নেব মাত্র 4 মিনিটের। 4 মিনিট পরে আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। প্রিয় শ্রোতা, আগামী শনিবার বেলা 3টা থেকে আমার নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে, নাম জননী। আশা করছি আপনারা শুনবেন এবং আপনাদের ফিডব্যাক জানাবেন। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। Presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। প্রিয় শ্রোতা, আগামী শনিবার বেলা 3টা থেকে আমার নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে, নাম জননী। আশা করছি আপনারা শুনবেন এবং আপনাদের ফিডব্যাক জানাবেন। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। বলো। তো আব্বুকে যখন সিসিউ থেকে দিয়ে দিছে, আমার আব্বুর দিকে আমি তাকাইছি, আমি বুঝতে পারি যে আমার আব্বুর মনটা প্রচন্ড খারাপ। উনি হয়তো ওখানে থাকতে চাইছে। কেন দিয়ে দিল ওখানে? ওই যে বিল, মানে ওনারা বলছে, আমাদেরকে জানাইছে, মানে আমাদেরকে দেখে বুঝতে পারছে যে আমরা আসলে কোন শ্রেণীর লোক। আচ্ছা। তো বলছে যে এখানে থাকতে হলে যে 24 ঘন্টায় 2500 টাকা করে বিল দিতে হবে। 24 ঘন্টায় 2500 টাকা করে বিল? হ্যাঁ। আচ্ছা। আর অনেক ওষুধপাতি দিয়েছে, যেগুলা যে ওই হার্টের রোগীদের না, যে ইঞ্জেকশন দেয় যেগুলা নাভি দিয়ে, একটা ইঞ্জেকশনের দাম হচ্ছে 550 করে। ওকে ওকে। তো ওনারা বুঝতে পারছেন প্রিয় শ্রোতা, যে একটা পরিবারের এক বেলা ঠিক মতো খাওয়ার পয়সা নাই যাদের, সেখানে ওই মানুষটাকে এই রকম ভাবে ট্রিটমেন্ট দেওয়ার, অর্থ যোগান করা কতটা ডিফিকাল্ট, কতটা মানে কঠিন ওদের জন্য। হ্যাঁ বলুন। তারপর তো আমার আব্বুকে যখন দিয়ে দিয়েছে, আমি আমার আব্বুর দিকে তাকাইছি যে আমার আব্বুর মনটা অনেক খারাপ। হয়তো উনি ভাবতেছে যে আজকে আমার টাকা পয়সা নাই দেখে আমার চিকিৎসাটাও হচ্ছে না।
তো ফ্রি বেডে দিয়ে দেওয়ার পর এখানে এর আগে আরেকটা কথা বলি, যেখানে চাঁদপুর যখন ছিল না আব্বু, তখন কিন্তু ওই যে নাভি দিয়ে যে ইঞ্জেকশন গুলো দেওয়া, এগুলোর কিন্তু একটা কোর্স আছে যে 12টা 10টা। তো চাঁদপুর থেকে কিন্তু আমরা ওই 10টা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর এখানে আসছি, তো ওখানে বলছে যে এর বেশি দেওয়া যাবে না। তো এখানে ওনারা আরো 3টা দিয়ে দিছে, 13টা। তো আমি বলতেছি যে ডাক্তার যখন আসে না, আমি বলছি আমার আব্বুকে এগুলো দিতেছে, কাগজপাতি গুলো ওখানে দেখাইতেছি, কিন্তু মনে হচ্ছে যে কথাবার্তা শুনতেছে না, মনে হচ্ছে আমি কিছু বুঝি না। ওরা এরকম পরে বলেছে ও তো মানে একজন বলছে হ্যাঁ ওই ইঞ্জেকশনটা বন্ধ করে দেবেন, ওরা দিয়েছে ওখানে। তো এখানে হচ্ছে কি আমার আব্বুরে দৈনিক 5টা করে ইঞ্জেকশন দিত, ক্যানল দিয়ে 5-7 35টা, 5 দিন ছিল 35টা ইঞ্জেকশন দিছে। তো 5 দিন পর রাতের ঘটনা, যেদিন মানে ডাক্তার আসলো, মানে প্রতিদিন রাতে ডাক্তার এসে দেখে যায়, আর সকাল বিকাল কিন্তু ডাক্তার আসে, নার্সেরা ওষুধ দিয়ে যায়। তো আমি কি করতাম যে প্রতিদিন মানে আব্বুকে যে থেকে হাসপাতাল থেকে খাবার দিত, ওগুলো আবার আমরা খেতে পারতাম না। তো আমার বোনের বাসা থেকে আমি প্রতিদিন খাবার নিতে আসতাম 5 দিন। তো খাবার নিয়ে যেতাম, ওগুলাই ওখানে খাওয়া দাওয়া, মানে আমি দুপুরে খেয়ে যেতাম, রাতের টাড়িয়ে নিয়ে যেতাম। তো রাতে একদিন যেদিন ডাক্তার আসলো, আসে জিজ্ঞেস করে যে আপনার ব্যথা কেমন। তো আমার আব্বু বলে যে আমার তো এখনো দৈনিক 5-6 বার করে ব্যথা করে। তো ডাক্তার বলতেছে যে আপনার একটা পরীক্ষা করতে হবে। আমি বলছি যে কি পরীক্ষা? তো বলে যে আপনার এনজিওগ্রাম করতে হবে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে ওইটা করার জন্য কত টাকা, বলে 13 থেকে 14,000 টাকা লাগবে। আচ্ছা। তো আমি বলছি যে, তো উনি তারপরে বলে যে এটা করার পর তোমার আব্বুকে অপারেশন করতে হবে, 3.5 লক্ষ টাকা জমা দাও, তোমার আব্বুর অপারেশন লাগবে, তোমার আব্বুর কি রিং বসাতে দেবে, মানে অনেক কথা বলছিল। বুঝো না বুঝতা, মানে এখানে ওর আসলে আর কি বলার থাকে, মানে নিশ্চিত মৃত্যু মেনে নেওয়া ছাড়া এখানে আর কিছুই করার থাকে না, মানে এই কথা শোনার পরে। ওকে, তারপরে তো আক্কাল তো আল্লাহ, বলুন তারপর আমি ডাক্তারদের বলি যে এগুলা করার মতো না, আমাদের সামর্থ্য নাই। তো একটা ডাক্তার বলে যে আসো কেন, চলে যাও, কালকে চলে যাবা। তো আমি একজনকে বলি আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দিয়ে দেন, আমরা চলে যাব। তো আমি বলছি দেখেন ইয়া করছে, আমার আব্বাকে তো দিয়ে দেবেন, তো কি কি ওষুধ মানে পাতি খাওয়াতে হবে ওগুলো একটু স্লিপ করে দিয়েন, কারণ চাঁদপুর থেকে যেগুলো দিছে না ভাইয়া, ওগুলো আমার আব্বু খেত, কিন্তু তখন খাওয়াইছিলাম। তো মানে দৈনিক অনেকবার ব্যথা হয়ে যেত। তো এখান পরে নিয়ে যাই আমরা, এখান থেকে আব্বুকে দেশে নিয়ে যাই। আচ্ছা। আব্বু তো ওই এখন একটা কিছু বুঝতে পারি কি, এই ন্যাশনাল হাসপাতাল থেকে যে ওষুধগুলো দিছে না, এগুলা খেলে আমার আব্বু একটু সুস্থ থাকে, ওনার ব্যথাটা হয় না। আর দেখা গেছে আগে তো দৈনিক 5-6 বা 10 বার এরকম হতো, দেখা গেছে এখন সপ্তাহে একটু একটু একবার হয়, বা 5-6 দিন পরে একটু হয়, এরকম হলে ওই স্প্রেটা নেওয়া যায়, সমস্যা হয় না। আব্বু একটু একটু সুস্থ বোধ করতো। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমার আব্বুর মাসে হাইস্ট 2500 টাকার ওষুধ লাগে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। আমার অসুস্থ হয়ে গেছে, মানে ওষুধ না খাবার নেই 1 মাস ধরে। আচ্ছা। আরো গর্বটা মানে ডাক্তাররা বলছে অপারেশন তো করতে পারে না, তাহলে যদি ওষুধটা খাওয়া দৈনিক তোমরা এই ওষুধটা নিয়ে খাবাই, মানে 10 দিনকার ওষুধ 720 টাকা না কত আসে। তো এরকম ভাবে ওষুধটা খাওয়াইলে যদি তোমার রোগী বাঁচাই রাখতে পারো, যতদিন ওষুধ চড়াইতে আর ততদিন বাঁচবে, অন্তর ওষুধ খাওয়াইতে আর সামর্থ্য নেই। আপনার মেয়ের জামাই যারা আছে বা এরা যারা আছে, এরা কিছুটা হেল্প করেন? এরা কি করে, সংসারে চলতে কষ্ট, এরা কোন রকম ডাল ভাত খাই দিন কাটাতে। এটাই ভাবতে আছে মেয়েরা কথা, আমরা বাঁচি কি লাভ, বাপও যাইতে এরকম ভাবে যাইতেছে, ওষুধ বই খাওয়াইতে পারি না, তাহলে আমরা হলে আত্মহত্যা করিয়ে মারি। আপনার মেয়ের এই ধরনের কথা বলে? বাপে থাকতো আমরা কিছু করে দিতে চাইতো না, অন্ত দুগা লইয়ে চিন্তায় দুগা কেমনে বিয়ে দিয়াম, কেমনে কি করিয়াম, খাওয়াইতে পারি না, একবেলা খাওয়ালে আর বেলা খাওয়াইতে পারি না। ভিডিওতে যে মেয়েটিকে আপনারা দেখছেন ওর নাম ময়না, ওর বয়স 20 বছর, যেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই বলে নিয়েছিলাম, এবং ওকে দেখে বোঝার আসলেই কোনো উপায় নাই যে ও আসলে 20 বছরের একটা তরুণী। ওকে দেখে মনে হবে যে ক্লাস 6-7 পড়ে, কারণ ওর শারীরিক গ্রোথ হয়নি, আসলেই অপুষ্টিতে ভুগছে। এবং কি বলবো, যদি সুযোগ হয় ভিডিওটাতে একবার যান, গিয়ে দেখুন আমি আসলে কেন এই কথাটা বলছি। আচ্ছা তুমি বলো,
তাহলে এখন কি করো, মানে কিভাবে কিভাবে চলে? হ্যাঁ, তো আব্বুকে যখন নিয়ে যাই তো ইতিমধ্যে এই কথাটা বলছে যে একটা কাজ কর। তা আমি বলতেছি, ও আমাকে কিন্তু আপু বলে, তো বলে যে আপু একটা কাজ কর। তো আমি বলি যে কি করম? বলে যে আব্বু তো অসুস্থ, যে আমরা করি ঢাকাতে যাই, ঢাকাতে গিয়ে বলে যে আগে ফরিদগঞ্জ থেকেই শুরু করব, যে সবাইকে বলবো যে আমার আব্বু অসুস্থ। আমরা কি করব, যে আমাদের টার্গেট থাকবে যে 1 লাখ লোক থেকে আমরা 5 টাকা করে নেব। এই কথাটা আমাকে বলছে। তো যে টাকাটা হবে ওই টাকা দিয়ে আব্বু চিকিৎসা করবো। তো আমি বলছি, ওকে বুঝাইছি যে কথাটা যতটা সহজ কিন্তু করারটা না ভাইয়া অনেক কঠিন। কারণ যেহেতু ও শুধু দোকানের কথা বলছে যে প্রত্যেকটা দোকানে যাব। তো আমি বলছি দোকানে ছেলেরা থাকে, কেউ ভালো চোখে দেখবে, কেউ টিস করবে, হাসাহাসি করবে, জিনিসটা ঠিক না। তো ও মানে মাঝে মাঝে যে মানে টেনশনে থাকার কারণে আমরা কিন্তু মৃত্যুটা চিন্তা করি, আবার ভুলে যাই। আর একটা কারণে ভুলে যাই, সেটা আমি বলি যে সুইসাইড করলে কিন্তু পোস্টমর্টম করে, যেটা আমি জানি। এটার জন্য না আমি খুব ভয় পাই যে আত্মহত্যা করবো, ফাঁসি দিব। আমি দেখছি যে বিষ খেলে আত্মহত্যা করলে পুলিশ এসে নিয়ে যায়, আমাদের ওখানে এরকম ঘটনা ঘটছে। তো এই কারণটার জন্য আমি ভিতর অনেক ভয় পাই যে পোস্টমর্টম করবে, খুব ভয় করে যে মরে যাবে, এভাবে মরে যাব। তো ও বলে তাইলে আর করার কিছু নাই, আমাকে খুব মানে করে কথা বলে যে তুই আমাকে এই কথাটা বলছি, তুই এই টিভিটা বিক্রি করে বিষ আনতে পারছ না যে খাই মরি। তোমাদের ঘরে কি কি আছে? আমাদের ঘরে ফ্রিজ ছাড়া সব আছে। ফ্রিজ ছাড়া সব আছে? হ্যাঁ, সব আছে। তো তোমরা এই জিনিসপত্রগুলো কখনো একেবারে যেহেতু খেতেই পাচ্ছ না, বিক্রি করে দিয়ে কিছু করা না? সেগুলা কিন্তু নতুন না। হ্যাঁ, সেগুলা ভাঙ্গা চুরে, অনেক মানে ভাঙ্গা চুরা পড়ালেখা করে একটু টিউশনি করছে, আর এগুলা ঘরে জড়াইছে যে আপনার বড় মেয়ে যেটা করেছে হ্যাঁ ওগুলা করেছে। কারণ মানে কাঠের জিনিস তো পুরানা হয়ে গেছে, অনেক পুরানো। মানে মেয়ে ঘরে কিভাবে বিয়ে দিলাম, তো ওদের জায়গা কিনলাম, কিস্তি মিস্তি উড়াই, এখন তো ওরা একটু কাজকর্ম করছিল, কিস্তি উড়াই করছিলাম, জায়গা কিনে পরে 4 রুম করছিলাম। আমার কাছে মিথ্যা কোনো কথা হবেন না, করছি কিনলে মেয়ে ঘরে বিয়ে সাথে দিতে হইব। পরে যা হোক 3 মেয়ে বিয়ে দিলাম। দেশের মানুষের একটু হেল্প করছে, বিয়ে দিতে একটা মেয়ে কত টাকা খরচ লাগে, আমার তো সেই সামর্থ্য নাই। যা কেউ কেউ কিছু দিছে বিয়ের ব্যাপারে, যা দিলাম 3 বিয়ারের বিয়ে সাথে। এই দুগার বেলায় তো আর সামর্থ্য নাই, ওর বাপ অসুস্থ, এইটাই চিন্তা করতে আছি দুগারে কিভাবে বিয়ে দিয়া, তো খাওয়া জোড়াতে পারি না। রাইট, একজন ছিল না একটু দৃষ্টি প্রতিবন্ধী, চোখে কম দেখতো, সে কোনটা? ইতিমনি? না, সে 3 নম্বর। ওখানে ঘর সংসার করছে এখনো? হ্যাঁ, ওখানে থাকে, কিন্তু মানে অনেক অত্যাচার বলতে কি মানে গায়ে হাত তুলে, কিন্তু বলে নিয়ে আসি না। আমি বলি যে যত কষ্ট হোক, যত দুঃখ হোক, সেখানে থাকবি। এটা আমি ওকে একটা সাহস দিই। কেন বলো এটা? কারণ নিয়ে আসলে এখন তো মানে আমাদের তো কষ্ট, কিন্তু আরেকটা বিষয় কি, সমাজের লোকজন খারাপ বলবে একটা বিষয় ভাবি, যে সবাই আস্তে আস্তে যে ঘরে এসে পড়তেছে। তুমি কি প্ল্যান করো, মৃত্যু নিয়ে কি প্ল্যান করো? মৃত্যু নিয়ে প্ল্যান করি যেহেতু ইতিমধ্যে আমি বেস্ট ফ্রেন্ডের মতো মানে ভাবি চলে যাব, আমার বাপ মা হয়তো ভাববে আমরা কোথাও চলে গেছি, এটাই ভাবি যে নদীতে গিয়ে ঝাঁপাই পড়ো। আর নইলে বলে না বেওয়ারিশ লাশ, মানে চিনে না, এমন একটা জায়গায় গিয়ে মরে যাব, যে আমার বাপ মা ভাববে হয়তো রাগ করে কোথাও চলে গেছে, বেঁচে আছে, এরকম। এগুলো বলো মাকে, বলো এগুলো বাবা মাকে বলো? না, বাবা মাকে বলি না, কিন্তু আমরা নিজে নিজে ভাবি। আপনি কি জানতেন যে আপনার ছেলেমেয়েরা এই ধরনের প্ল্যান করে? মাঝে মাঝে মানে মাঝে মাঝে আমার উপর রাগ হয়। বলি ওই কিছুদিন আগে কি হয়েছে যে বলতেছি যে এখন ডাক্তার দোকানে যেতে বলি ঘুমের ওষুধ দেবে না, আব্বু চায় যে প্রেসক্রিপশন আছে না, ওখানে ঘুমের ওষুধের নাম তো আছে, আমি বলি যে ওইটা নিয়ে যায়, বলুন যে লাগবে, তো ভাবি যে 200-300 একসাথে খাবো, এরকম ভাবি, খাইয়া মরবো। তো তোমরা মারা গেলে তোমাদের বাপ মাকে কে দেখবে? আর একটা কথা এখানে বলি, শ্রোতা বন্ধুরা যাতে শুনে, যে আমাদের যে ঘরটা আছে, যে 10 শতক জমি আছে, হ্যাঁ, আমি শুধু এটা চিন্তা করি ওটা কিন্তু বিক্রি করতে পারি ভাইয়া, হ্যাঁ, এই কারণে এটা চিন্তা ভাবনা করি না যে আমার বাবা মাকে কোথায় মাটি দেব, মানে মাটি দেওয়ার জায়গা নেই, এই কারণে এই জায়গাগুলো বিক্রি করছো না। হ্যাঁ, এই জন্য ওইটা ভাবি না যে, আর এই জন্য ভাবি যে ওইটা কবরস্থান হিসেবে থাকুক, কিন্তু ওইটা বিক্রি করব না। কেন আসছো লিসনারদের কাছে তুমি আজকে এই লাখ লাখ মানুষের সামনে, কি কারণে আসলে?
এই জন্য আসছি যে যেহেতু এর ভিতরে আমার আব্বু কি করছে, যে কথাটা আমি বলি, আমার আব্বু এই যে কিছুদিন আগে 15-20 দিন হবে বলে যে বাসার কারেন্ট লাইনটা কেটে দেওয়ার জন্য। হ্যাঁ, তো ইতিমধ্যে আমাকে বলে যে আমার আর ইতিমধ্যে একটা কিছু কি, এই যে ও যে এখন তো পড়াশোনা করে না, মনে হচ্ছে দিনের আলোটা দেখতে একদম ভালো লাগে না, শুধু রাতটাকেই ভালো লাগে, আর জ্বালানা দরজা সবকিছু বন্ধ কইরা মানে শুয়ে শুয়ে ভাবতে ভালো লাগে, এগুলো ভালো লাগে। তো কার এটা ভালো লাগে তোমার? হ্যাঁ, আমার রীতিমনে আমরা সারাদিন শুয়ে থাকি, মানে যে দাঁড়ালে মানে খুব মানে মাথা ক্লান্ত লাগে। হ্যাঁ, ক্লান্ত লাগে, তাই গেছে খাই না, তো শুয়ে থাকতে শুধু ভালো লাগে, আর এগুলো ভাবি, চিন্তা করি। তো আব্বু যখন বলছে বাসা থেকে কারেন্ট লাইনটা কেটে দেবে, তখন মনটা একটু খারাপ হয়ে যায়, যেহেতু টিভিটা দেখা হবে না, এটা আমাদের বেস্ট ফ্রেন্ড। তো এগুলা চিন্তা করতে করতে না খুব অস্থির, মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। আমি এই রাতে ঘুমাতে পারি না, মাথা ঠান্ডা তেল দিয়ে ঘুমাই। ওকে, আর লিসেনারদের কাছে এই জন্য আসছি, আমরা যদি কখনো মারা যাই, মা বাবা ভাই বোন, তখন যেতে একটা পরিবারের 4টা-5টা সবাই একসাথে মারা গেছে, তখন কিন্তু পুলিশ যাবে, সাংবাদিক যাবে, কিন্তু হেডলাইনে শুধু একটা কথা থাকবে যে দারিদ্রতার কারণে মারা গেছে, কিন্তু পুরো কথাটা না কেউ শুনবে না। এই যে এখন আমি বলে গেলাম, হয়তোবা অনেক কিছু বলতে পারি নাই, পেটে আছে কিন্তু মুখে আসতেছে না, মানে হয় না পরীক্ষার হলে কি মানুষ ভুলে যায় কথাটা, কিন্তু আমার এরকম হতেছে। কিন্তু যেতটুকু বলতে পারছি যাতে সবাই শুনে, এই আর কি। আসলে যারা আমাকে চিনবে জানবে হয়তোবা বলবে যে মানে তুমি এই জিনিসটা রেখে গেছো, লুকাইছো। আসলে আমি লুকাইতে চাই না। আমাকে যদি যে বলে, একটা ছেলে যদি একটা কথা বলে না, আমি সাথে সাথে সেটা আমার মানে মাকে বলি, বোনদের ফোন করে বলি, শুধু একটা কারণে বলি, বিশ্বাসটার জন্য বলি। একদিন কি হয়েছে যে আমার ফোনে মিস কল আসতেছে অনেকগুলো, অনেক দিন ধরে। তা আমি ওই ফোন, আমি তো জানি না ফোনের ওই পাশের মানুষটা কে ছেলে না অথবা মেয়ে। হ্যাঁ, তা আমি ওকে বলতেছি তুমি কাউকে খুঁজছো, মানে শোয়া তো কথাগুলা খুব ইয়ে করে গেছে, তো তুমি ও বলতেছে না। আমি না খুঁজলে মিস কল দাও, এটা কোন ধরনের ভদ্রতা? কাউকে খুঁজলে ফোন দিয়ে জিজ্ঞেস করো কাকে চাও। তো ও ছিল একটা ছেলে, তো ও কি করছে বলে যে আমার সাথে কি একটু কথা বলবেন, আমি খুব ডিস্টার্ব। তা আমি বলি যে আমি তো অসহায়, কত কষ্টে আছি, সে আবার আমাকে কি বলবে। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে শুনি। তো শুনে বলতেছে, ও বলে যে আমার আব্বা মারা গেছে, আমি রেস্টুরেন্টে চাকরি করি, সিলেটে থাকি, তো ওর একটা বোন একটা ভাই। বলে যে মানে ওই ছেলেটা না আসলে ওর জীবনটা পুরোটা জানি না, বলে যে আমি না মাঝে মাঝে ভাবি যে আত্মহত্যা করব, কিন্তু আমি আত্মহত্যা করব না, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি কারোর সাথে একটু কথা বললে আমার মনটা একটু ভালো লাগবে। এটা কে ভাবছে? এটা ছেলেটা, মানে এই জন্য ও না আমাকে ফোন দিছে। ওকে, ওটা কি তোমার আননোন নাম্বারে ফোন দেও নাকি তোমার সঙ্গে পরিচয়টা হলো কিভাবে? মানে ও কিভাবে নাম্বার পাইছে এটা আমি কিন্তু সেটা জানি না এখনো। ওকে, তো বলছে যে ও কি ফান করতেছে না সত্য বলতেছে সেটা আমি জানি না। বলতে আমার মনে হইতেছে তোমার সাথে একটু এখন কথা বললে আমি মানে টেনশনটা মানে খুব ডিস্টার্ব, আমার একটু ভালো লাগবে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে বলি। তাও আমি শুনছি ও অনেক কান্নাকাটি করে ওর আব্বা মারা গেছে বিদেশে বলছে। তো বলার পর ও একদিন আমাকে লোকে আমি অনেক উৎসাহ দিছি, যে আমি বলছি ঠিক আছে, আমি আমার কথাটা বলছি কি আমরা অনেক কষ্টে আছি, কিন্তু আমি কিছু করতে পারতেছি না বাবা মায়ের জন্য। কিন্তু ও কথা বলছি যে তুমি তো কিছু করতে পারতেছো, তোমার মাকে খাওয়াই পড়াই রাখতেছো, আর আমি একটা মেয়ে মানুষ, কিন্তু আজকে আমি যদি আমার বাবার পাশে দাঁড়াইতে পারতাম, একটা চাকরি করতে পারতাম, আমাকে যদি বলতো যে মানে বাসায় কাজ করো, যে তোমার সংসারের খরচটা আমরা দেব, তো আমি করতাম। মানে একে এভাবে বলে বলে অনেক কথা বলছি। তো আমাকে বলছে যে মানে আমার না অনেক বন্ধু ছিল, কিন্তু তোমার মতো এরকম ভাবে আমাকে কেউ বলে নাই, তো আমি কি কখনো তোমার সাথে চাইলে দেখা করতে পারি? তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানাটা দিচ্ছি, তো নাও। তো আমি বলছি আমার বাড়ি চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা, ফরিদগঞ্জে বাস স্ট্যান্ড এসে আমাকে ফোন দিবে, আমি 10 মিনিটের ভিতরে পৌঁছাইতে পারবো। তো বলে যে আমার তো চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা, আমি তো ফরিদগঞ্জ বাজারে, তাই আমার বাসা। মানে আমি অবাক হয়েছি। তো কিন্তু আমি ওকে আমি বলছি কোন গ্রাম কোথায়, তা ও যখন বলছে না আমি ওর ঘরটা পর্যন্ত চিনি ছেলেটা, কিন্তু ও আমাকে চিনে না। কিন্তু এটা ও বিশ্বাসও করে না যে আমি আসলে ফরিদগঞ্জে থাকি, বা ও ভাবছে ওর কথা তাহলে আমি ফান করি। তো ও কি করছে, একদিন ওর একটা চাচাতো বোনকে পাঠায় যে তুমি যদি ওর লাগে দেখা করতে পারো তাহলে আমি বিশ্বাস করব যে সত্যি যে তোমার বাসা ওখানে। তো বোন আসে, আমার ফোন দেয়, আমি ওর সাথে দেখা করি।
পরে ওর বোন বাসা যেয়ে কি বলছিল সেটা তো আমি জানি না, তবে 2-3 দিন পরে ওর 2টা ফ্রেন্ড, ওর একটা চাচাতো ভাই, একটা চাচাতো ভাইয়ের ছেলে সমবয়সী, কিন্তু ও ওখানে সিলেট, ওর চাচাতো বোন সে আবার আসে আমার সাথে দেখা করার জন্য। তখন কিন্তু আমার বাসায় যায় না, ওই যে বললাম না আমার বাসা থেকে পাকা রাস্তায় আসতে 10 মিনিট, ওই রাস্তার উপর আসে, আমাকে এসে ফোন দেয় যে আমি তো এখানে, একটু দেখা করবা? তা আমি আচ্ছা ঠিক আছে, খুব রিকোয়েস্ট করে বলতেছে। তো আমি দেখা করি, তো দেখা করার পর বলে কি মানে আমি কি তোমার একটা ছবি উঠাইতে পারি, মানে ওর চাচাতো বোনটা। আমি বলি আচ্ছা ঠিক আছে উঠাও। তো ওর বলে যে তুমি যার সাথে কথা বলছো এটা কিন্তু আমার ভাই, মানে ওর ছবিটা দেখায়। দেখানোর পর ওর ছবিটা আমার মোটামুটি ভালো লাগছে, মানে কেন জানি না ভালো লাগছে, কিন্তু আমি বলছি ও তো অনেক সুন্দর, হ্যান ত্যান এগুলা বলে দিছি। তো ও বলে যে ও তোমার মানে বলছে ছবি দেখে এই বলছে, তো আমাকে বলে যে ময়না তুমি কি আমার সাথে কথা বলবা, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই। হ্যাঁ, তা আমি বলছি যে তুমি আমার দেখো নাই, জানো নাই, শুনো নাই, এটা কিন্তু ঠিক না, আমাকে দেখো, জানো, শুনো, তারপর। তো বলে যে আমার চাচাতো ভাই বোন সবাই দেখে ফেলছে, আমি শুধু দেখি নাই, ওরা তোমার সম্বন্ধে অনেক প্রশংসা করছে, ভালো বলেছে, তো তুমি কি আমার সাথে কথা বলবা? তা আমি না বলতেছি, মানে রাজি হচ্ছি না। তো বলতেছি আমি বুঝতে পারছি তুমি কেন আমার সাথে কথা বলবা, আমি অনেক গরিবের ছেলে তো, আর রেস্টুরেন্টে চাকরি করি, সেজন্য আমি। তখন আমার খুব খারাপ লাগলো, আসলে আমি তো এরকম কিছু ভাবি না, সে মনে হচ্ছে আমাকে একটা শরম দিল, আমি কাছি না। পরে ও আমাকে বলছে আমি তোমাকে পছন্দ করি, কথাবার্তা শুনেই। তো ওই তখন না আমি ওর প্রস্তাবটা একটু একটু রাজি, কিন্তু রাজি ছিলাম বলতে কি বলছি যে দেখি শুনি তারপরে। তো এটা বলার পর কি হচ্ছে, তো কথা হচ্ছে, কথা হওয়ার পর একদিন মানে অনেক ছেলেরা কিন্তু ফোনে খারাপ কথা বলে ভাইয়া। তা আমি বলছি যে তোমার যদি এরকম কিছু মনস্তাপ থাকে, মানে বলতেছিল কিছু একটা, তাহলে আমার সাথে ফোন দিও না, আর এগুলো আমার পছন্দ না। তো ও কিন্তু মানে দেখা করার যে কথাটা ছিল, তো 2 মাস পর কিন্তু ও দেশে আসে। আচ্ছা, আসার পর কি হয় যে এর ভিতরে ও আমাকে বলছে যে আমাকে পছন্দ করে বা একটা ভালোবাসে, এগুলো কিছু বলছে। হ্যাঁ, তা আমি ওর কথা শুনে মানে একটা হয় না যে এক ধরনের আবেগ তৈরি হয়, সেটা হয়েছিল, কিন্তু ইয়েস বলছিলাম। বলার পর তো আসে, কিন্তু দেশে আসার পর ও আমার ছবিটা দেখে, দেখার পর বলে যে এই কথাটা বলছে, আমি সবাইকে বলতে চাই, আমার আপুদের কাছে আমি শেয়ার করছি কথাটা। তো বলে যে প্রেম করার জন্য না মানে ভালো একটা চেহারা লাগে, আর তোমার সাথে আমি যত কথা বলছি কিন্তু অনেক কিছু বুঝতে পারছি, তোমার ভিতরটা অনেক সুন্দর, কিন্তু উপরের সৌন্দর্যটা আসল। তারপর তো বলছে যে ভিতরটা সুন্দর হলে না ময়না দেখা যায় না, কিন্তু উপরের সৌন্দর্যটা আসল, চেহারাটা সুন্দরটা। বলে এক্সাম্পল তোমাকে আমি একটা উদাহরণ দিই, যে আমি যদি তোমাকে বিয়ে করি, কেউ যদি দেখলে বলে যে তোমার বউটা সুন্দর না, তখন মানে এই ধরনের একটা কথাটা বলছে, আর বলে কি তুমি একটা কাজ করো, তোমার চেহারাটা ভালো করে আয়নায় দেখো। তুমি আমার চেহারাটা ভালো করে আয়নায় দেখতাম। ও, তো এই ঘটনার পরে মানে তোমাদের মধ্যে কি আর কোনো সম্পর্ক ছিল? না, আর কথাবার্তা হয় নাই। মানে তুমি আর ওকে মানে যতই তোমাদের মধ্যে একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটাও নষ্ট হয়ে গেল, তাই তো? হ্যাঁ, এটাই, আর হয় নাই, কথাবার্তা হয় না, যোগাযোগ হয় নাই, দেখা হয় নাই, কিন্তু ওর বাসা আমার বাসা এক জায়গায়, এক জায়গাতেই। হ্যাঁ, মানে 2-3। তুমি যখন এই কথাগুলো বলছিলে তখন তোমার মা হঠাৎ করে মাঝখান থেকে ছোট্ট একটা কথা বললো যে চেহারাটা হবে কিভাবে, খাবার টাবার যদি না থাকে, এবং এটা হয়তো আমাদের লিসনাররা খুব অল্প করে হলেও শুনতে পেয়েছেন। একেবারে বর্তমান অবস্থায় চলে আসি, এখন কি অবস্থায় দিন কাটে বলো? মানে এখন একেবারে আজকের দিনের কথা বলো। আজকের দিনের কথাটা, বাসায় কি রান্না হয়েছে সেটা আমি জানি না। কি রান্না করেছেন আজকে বাসায় আপনি বলেন, একটু মাইক্রোফোনের কাছে এসে বলেন। একটু কিন্তু কালকে হ্যাঁ একটু কাছে এসে বলেন, মাইক্রোফোনের কাছে আসেন। হ্যাঁ, আমার বোন লতি আছে না, কচু গাছের লতি, ওই লতি আনি দিছে, আর মাছ আনছে, আর মাছ দিছে কয়টা, একটা বোন আছে আমার বাড়ির পাশে। আচ্ছা, তো রান্না কষ্ট দেখি, আবার না কিছু কিছু তরকারি টরকারি আনি দেয়। ওই যে ভিক্ষা করে যে? না, বাড়ির কাছে আরো একটা ছোট বোন আছে। বাড়ির কাছে আরেকটা ছোট বোন আছে, আরো বড়টা মানে চাল টেল আনে ভিক্ষা করে। ওনার কেউ নাই? না, উনি ভিক্ষা করে চাল ঠাল আনে, আরেক বোন তরকারি দিয়ে যায়, মানে আপনার ঘরে আলটিমেটলি কিছুই নাই। না। আর আপনার জামাইটার কি অবস্থা এখন, মানে ময়নার বাবার কি অবস্থা? ওষুধ করে খাবাইতাম, হারি দেয় না, বিছানায় পড়ে আছে, বিছানায় পড়ে আছে, অসুস্থ। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে তার সঙ্গে একটু কথা বলছি, আমরা ফোনে তাকে কানেক্ট করার চেষ্টা করছি।
প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ময়নার বাবা, যাকে স্টুডিওতে নিয়ে আসা সম্ভব হয়নি, মারাত্মক রকম ভাবে অসুস্থ, আমরা তার সঙ্গে এই মুহূর্তে ফোনে কথা বলবো। হ্যালো হ্যালো, আপনি কি ময়নার বাবা বলছেন? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সৈয়দ আহমদ। আপনি তো রাজমিস্ত্রি পেশায়, না? আচ্ছা, আপনার শরীরের কি অবস্থা এখন? সুবিধা না, একটা তো 3 মাস হইতে আলাদা করে 14,000 টাকা উৎকাইয়া লাগছে। এখন কি বিছানায় অসুস্থ অবস্থায় আছেন? কাজকাম করার সামর্থ্য আছে? কাজকাম করতে পারেন? না না, কাজকাম করতে পারেন না। সংসার চলে কিভাবে? এই কারণে আমারও ব্যস্ত থাকে। খাবার দাবার ঠিক মতো পান? এই যে অসুস্থ, এত অসুস্থ রোগীর সেবা করার জন্য তো খাওয়া দাওয়া লাগে, খাওয়া দাওয়া পান ঠিক মতো? না, করতে পারবো। ডাক্তার যে ওষুধগুলোর কথা বলেছে সেই ওষুধগুলো জোগাড় করতে পারেন? না, ঠিকভাবে পারি না, এটা আলাদা করে আনছে। কি অসুখ হয়েছে আপনার জানেন? হাড়ের সমস্যা। আমি তো সদরে ভর্তি হয়েছিলাম, একবারে ইনস্টিটিউটে ভর্তি ছিলাম, একবার ন্যাশনালে ভর্তি হয়েছিলাম। সময় কথা কইছিল, আমি সম্ভব না আমার দ্বারা। এই যে মেয়েটা আছে ময়না, বা আরো যে ছোট মেয়েটা আছে, এদের তো এখনো বিয়ে শাদী হয়নি, ঠিক মতো খাওয়া দাওয়া পায় না। আমার ওই 7 মেয়ে 3 মেয়ে বিয়ে দিবি, 2 মেয়ে এখন আছে। তো কি করবেন? কোন চিন্তা ভাবনা আছে? এদের ভবিষ্যৎ কি হবে চিন্তা ভাবনা করতে পারেন? কি করবো, আর কিছু করার নেই, ওই 2 চিন্তা ভাবনা করছি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হন। আচ্ছা, তো আপনি বলেন, আপনার জামাইয়ের এই অবস্থা, মানে ময়নার বাবার এখন এই অবস্থা, ছেলে মেয়েরা এরকম সুইসাইড করার চিন্তা করে, যেহেতু মেয়ে কিছুই করতে পারে না, কোনো দিকে যেতে পারে না, যেখানেই যাবে প্রতি পদে পদে বাধা, সরকারি সাহায্য পায় না, বেসরকারি সাহায্য পায় না, সাধারণ মানুষের সাহায্য পায় না, কাজ পায় না, কর্ম পায় না, একবেলা খাবার পায় না, চিকিৎসা করাতে পারে না, ভবিষ্যৎ বলে কোনো কিছু নাই। এখন তারা অন্ধকারের মধ্যে থাকে সব সময়, এবং সব আজে বাজে চিন্তা করে, এবং বিছানা থেকে ওঠার মতো শক্তি পায় না মাঝে মাঝে। আপনি কি করবেন? মানে আপনার কি চিন্তা ভাবনা? ছেলে মেয়েদের নিয়ে কিছু কোনো চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা এতটুকু, মনে করো অন্ত বইনে আনে খাইতে আসি, নিজে তো যাই না, লজ্জাসনের কারণে কোনো জায়গায়। এই বইনা অসুস্থ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। আসলে এদের কোনো ভবিষ্যৎ বলে কোনো কিছু নেই। ওই একটা কথা বলছিলাম যে একেবারেই অনিশ্চিত একটা গন্তব্য, এবং সেই অনিশ্চিত গন্তব্যে যদি কখনো এরকম হয় যে একটা তুমুল সম্ভাবনা তৈরি হয়, যদি কখনো এরকম হয় যে এই অনিশ্চিত গন্তব্যে সত্যি সত্যি ভাগ্যটা একটু কোন রকম খেয়ে পড়ে বাঁচার মতো একটা অবস্থা তৈরি হয়, যদি এই অনিশ্চিত গন্তব্যে বাবাকে তো সামর্থ্য নাই ট্রিটমেন্ট করানোর, যদি কাকতালীয় ভাবে আল্লাহ চায় তো একটু সুস্থ হয়ে যায়, প্রতিদিনই কিছু না কিছু আশা নিয়ে ওরা বেঁচে থাকে। কিন্তু ওরা যেটা বলে, একটু আগে যেটা বলছিল ময়না, যে এইরকমই তো, আবার রাত হচ্ছে, অন্ধকার হচ্ছে, আবার এটা হচ্ছে, প্রতিদিনই তো এরকম ভাবে বেঁচে থাকা, তো এত কষ্ট করার দরকারটা কি? একবারে মরে গেলেই তো পারি। কি করবা ময়না, বলো? এখন কি করব সেটা জানি না, কিন্তু এটা ভাবি যে আমি যদি একটা চাকরি করতে পারতাম, তাহলে হয়তো ওই তিমনির পড়াশোনাটা হতো, আমাদের সংসারটা একটু ভালোভাবে। কোন ক্লাস পর্যন্ত তুমি পড়েছো? ক্লাস 8 পর্যন্ত। তারপরে তো পড়াশোনা করতে পারোনি, সামর্থ্য ছিল না? না। তোমার আর কিছু বলার আছে আমাদের লিসনারদেরকে ময়না? হ্যাঁ, বলার আছে, সেটাই যে আমি সবাইকে আমার কথা বলছি যতটুকু পারছি, তো সবাই আমার গল্পটা শুনবে। যদি কারো মানে বাংলাদেশে তো কত 15 কোটি মানুষের 30 কোটি হাত, আমাকে যদি কেউ একটু সাহায্য করে আমার বাবার জন্য, সেটাই।